হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আজকের ক্লাসে। আজকে আমরা ইংলিশ ফাইনাল ডিভিশন ব্যাচের লেকচার 3 পড়ব। আর আজকের লেকচারে আমরা দুইটা লেসন শেষ করব। একটা হচ্ছে খনা আর একটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। সো এই দুইটা লেসনের মধ্যে কিন্তু একটা শর্ট সিলেবাসে ছিল আর একটা শর্ট সিলেবাসে ছিল না। খনা লেসনটা কিন্তু তোমাদের জন্য পুরোপুরি নতুন। এইচএসসি যারা 21 ব্যাচ, 22 ব্যাচ, 23 ব্যাচ, 24, 25 সালে এক্সাম দিয়েছে তারা কিন্তু শর্ট সিলেবাসে এক্সাম দিয়েছে। বাট করোনার পর তোমরাই প্রথমবার ফুল সিলেবাসে এক্সাম দিতে যাচ্ছ, অ্যান্ড তোমাদের সিলেবাসে কিন্তু খনা লেসনটা ইনক্লুডেড। সো এটা কিন্তু ভালোভাবে পড়তে হবে, বুঝছো? এটা কিন্তু আগে ছিল না। এখন তোমরা তো ইংলিশ খুবই কম পড়ো, সো এই ক্লাসটা দেখো, খনা পুরোপুরি মাথায় ঢুকে যাবে। খনা খায় না মাথায় দেয় না খনা কে, আমরা সব কিছু জানবো। জাস্ট ক্লাসটা দেখো, খনা সম্পর্কে এমসিকিউ সিকিউ সব সলভ করতে পারবা। ওকে, চলো শুরু করি বেশি কথা না বলে। ওকে, সো খনা আর নেলসন ম্যান্ডেলা শেষ করে দেবো পুরোপুরি। জাস্ট ক্লাসটা দেখো। আমরা কিন্তু তোমাদের এইচএসসি 26 বছর ইংলিশ সিলেবাস পুরোটা শেষ করে দিচ্ছি একটা প্লেলিস্টে। সো গো টু জামিল এডুকেয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড প্লেলিস্টে যাও। প্লেলিস্টে গেলে তুমি এক প্লেলিস্টেই ইংলিশ শেষ এটার একটা প্লেলিস্ট পাবা। এখানে ক্লাসগুলো সবগুলো সুন্দর করে সাজানো আছে। ওকে, খনা খনা কে বলো তো, বা খনা কি? খনা হচ্ছে একজনের নাম, বুঝছো? খনা হচ্ছে একটা মেয়ের নাম। আর এই নামের অর্থ আছে একটা, আমরা পড়া শুরু করি তারপর কিন্তু আমরা জানবো। ওকে, সো যদি বর্ষে মাঘের শেষ, ধনী রাজার পূর্ণিদেশ, তাহলে এটা মানে কি বলো তো? যদি বর্ষে মাঘের শেষ, ধনী রাজার পূর্ণিদেশ, এটা হচ্ছে একটা প্রবাদ। এই প্রবাদের মানে কি? এই প্রবাদের মানে হচ্ছে যদি বর্ষে মাঘের শেষ, মানে মাঘের শেষে যদি বৃষ্টি হয় ধনী রাজার পূর্ণিদেশ, তাহলে সেই রাজার যে রাজ্য রয়েছে ওই রাজ্য অনেক উন্নত হবে, সমৃদ্ধ হবে। চলো এটার মানেটা পড়ি, এই যে মানেটা দেয়া আছে। ইফ ইট রেন্স অ্যাট দ্য এন্ড অফ মাঘ, অর্থাৎ শীতের শেষ আর কি, মানে মাঘ মাসের শেষে যদি বৃষ্টি হয়, দ্য কিংডম উইল প্রসপার, রাজ্য অনেক সমৃদ্ধ হবে। প্রসপার মানে কি? প্রসপার মানে হচ্ছে সমৃদ্ধ। তাহলে এই প্রবাদের মানে কি? যদি মাঘের শেষে বৃষ্টি হয় বা শীতকালের শেষে বৃষ্টি হয়, তাহলে রাজ্য অনেক উন্নত হবে বা রাজ্য অনেক সমৃদ্ধ হবে। বুঝতে পেরেছ? এটা আসতে পারে, দ্য মিস্ট্রি দ্যাট কানেক্টস সিজন উইথ সয়েল অ্যান্ড ক্রপস উইথ রেইন ওয়াজ নো সিক্রেট টু হার। মিস্ট্রি মানে কি? মিস্ট্রি মানে হচ্ছে রহস্যময়। তাহলে মাটির সাথে, সয়েল মানে মাটি, মাটির সাথে ঋতুর যে সম্পর্ক এবং শস্যের সাথে বৃষ্টির যে সম্পর্ক, এই সম্পর্ক, এই রহস্যময় সম্পর্কটা তার কাছে কোনো গোপন বিষয় ছিল না। তার মানে কি বলতো? তার বলতে কাকে বোঝাচ্ছে? তার বলতে কিন্তু খনাকে বোঝাচ্ছে, বুঝছো? তাহলে এই যে মাটির সাথে যে ঋতুর সম্পর্ক এবং বৃষ্টির সাথে যে শস্য বা ফসলের সম্পর্ক, এই রহস্যময় সম্পর্কটা তার কাছে কোনো গোপন বিষয় ছিল না। She realized that interdependence the link people and climate in myriad ways. তাহলে কি ইন্টারডিপেন্ডেন্স মানে কি বলতো? এটা তোমাদের জানা দরকার। ইন্টারডিপেন্ডেন্স বলতে পারস্পরিক নির্ভরশীলতা, বুঝছো? লিখলাম না আর, মানে আমরা কিন্তু যেটা লাগবে ওটাই বলতেছি। হ্যাঁ, এটা কিন্তু কমপ্যাক্ট ক্লাস। সো সবগুলো ওয়ার্ডের মানে মানে বললে তোমার 3-4 ঘন্টার ক্লাস হয়ে যাবে, বুঝছো? দ্রুততম সময়ে কিভাবে ক্লাসটা শেষ করা যায়, কিভাবে তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়া যায়, কারণ তোমরা তো পড়োনি এতদিন, তাই না? তাহলে ইন্টারডিপেন্ডেন্স মানে পারস্পরিক নির্ভরশীলতা। তাহলে দেখো, এই যে হচ্ছে মানুষ মানুষ এবং ক্লাইমেট মানে কি? জলবায়ু। মানুষ এবং জলবায়ুর মধ্যে যে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা সে ইন মাইরেড ওয়েস মানে নানাভাবে, মানে নানাভাবে, সে নানাভাবে রিয়েলাইজড করছিল, উপলব্ধি করছিল। তাহলে সে কি উপলব্ধি করেছিল?
মানুষ এবং জলবায়ুর মধ্যে যে একটা পারস্পরিক নির্ভরশীলতা রয়েছে, এই নির্ভরশীলতা সে নানাভাবে উপলব্ধি করেছিল। কে উপলব্ধি করেছিল? শি ওয়াজ খনা। খনা উপলব্ধি করেছিল। হ্যাঁ, এই যে খনা, এই খনার মানে কি তোমরা কি জানো? যদি জানো কমেন্টে আগে জানাও, আমি একটু পর বলবো। হ্যাঁ, তাহলে এতটুকু বুঝলা? এতটুকু হচ্ছে প্রথমে একটা প্রবাদ দিছে। এই প্রবাদের মানে কি? যদি মাঘ মাসের শেষে বৃষ্টি হয় তাহলে সেই রাজ্য অনেক উন্নত হবে, অনেক সমৃদ্ধ হবে। ওকে, তাহলে কি এই এটার তো মানে তো বললামই। তাহলে কি এই যে মাটির সাথে যে ঋতুর সম্পর্ক এবং ফসলের সাথে যে বৃষ্টির সম্পর্ক, এটা খনার কাছে কোনো গোপন বিষয় ছিল না। মানে খনা হচ্ছে প্রকৃতি নিয়ে অনেক মানে জ্ঞানী ছিল, বুঝছো? প্রকৃতি, তারপর কৃষিকাজ, এসব নিয়ে তার অনেক গভীর জ্ঞান ছিল, বুঝছো? ওকে, নেক্সট। দ্য মিথিক্যাল স্টোরি অফ খনা ইজ ডিপলি রুটেড ইন বাংলা ফোকলোর। বাংলা ফোকলোর মানে কি? বাংলা ফোকলোর মানে হচ্ছে বাংলার লোককথা। তাহলে খনার যে পৌরাণিক গল্প রয়েছে, এই পৌরাণিক গল্পগুলো বাংলার লোককথার একদম গভীরে প্রথিত, বুঝছো? খনার যে পৌরাণিক গল্প ছিল, এই গল্পগুলো বাংলার লোককথার একদম গভীরে প্রথিত, মানে গভীর থেকে আসে ওই গল্পগুলো, বুঝছো? খনা অরিজিনালি নেমড লীলা। তাহলে খনার আসল নাম কি? খনার আসল নাম হচ্ছে লীলা। লীলা, লীলা। আসলে মেয়েদের নাম নর্মালি নীলা হয়, তাই না? নীলা, এটা আসলে মানে লীলা, বুঝছো? তাহলে খনার আসল নাম লীলা। এই যে খনা, বুঝছো? জাস্ট ইমাজিনেশনের জন্য এই পিকচারটা দিচ্ছি, বুঝছো? তবে যদি পছন্দ না হয় তাহলে ইগনোর করো, কোনো সমস্যা নাই। তাহলে খনার নাম কি বলো? খনার নাম লীলা। তার নাম কেন খনা হলো বলো তো? এটারও একটা রহস্য আছে, পড়বো আমরা। ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওম্যান উইথ এ গিফট ফর প্রেডিক্টিং ওয়েদার অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়েস অফ ফার্মিং। চলো আমরা একটু ভাগ ভাগ করে পড়ি, আমরা বুঝায় বুঝে যেহেতু পড়াই দিচ্ছি। তাহলে তার আসল নাম হচ্ছে লীলা। ওয়াজ অ্যান ইনক্রেডিবল ওম্যান, সে একজন অসাধারণ নারী ছিলেন, যিনি বা যে আবহাওয়ার প্রেডিক্ট করতে পারত, আবহাওয়ার পূর্বাভাস প্রেডিক্ট করার, আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা ছিল যার, এবং এই যে কৃষি কাজ যেটা রয়েছে, কৃষি কাজের সে পদ্ধতিটা খুব ভালোভাবে বুঝতো। তাহলে খনা একজন অসাধারণ নারী ছিল, যার আসল নাম লীলা, এবং সে আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার ক্ষমতা ছিল তার, এবং সে কৃষিকাজ খুব ভালোভাবে বুঝতো। কৃষিকাজের যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিটা সে ভালোভাবে বুঝতো। বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। না বুঝলে কমেন্ট করে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবনি। হার উইজডম, উইজডম মানে কি? প্রেডিক্ট মানে কি? প্রেডিক্ট মানে তো জানোই। উইজডম মানে কি? উইজডম মানে প্রজ্ঞা বা জ্ঞান। প্রজ্ঞা বা জ্ঞান। তাহলে হার উইজডম ওয়াজ শেয়ার্ড থ্রু মেমোরেবল রাইমিং ভার্সেস। রাইমিং মানে কি বলতো? ছন্দময় বা ছন্দ। আর ভার্সেস মানে পঙ্ক্তি, বা যে কবিতার লাইনগুলো আছে না, সরল লাইন, কবিতার লাইন বা পঙ্ক্তি। ভার্সেস মানে ওই সেইটা। নো সেস খনার বচন অর খনাস ওয়ার্ড। এই যে খনার যে জ্ঞান ছিল বা খনার যে প্রজ্ঞা ছিল, এই খনার জ্ঞান বা প্রজ্ঞা অনেক স্মরণযোগ্য ছিল, এবং এগুলো ছন্দময় আকারে পরিচিত ছিল, যেগুলো খনার বচন নামে পরিচিত, বুঝছো? যেগুলো খনার বচন নামে পরিচিত। নাম শুনছো না? মনে হচ্ছে না খনার বচন, খনার বচন নাম শুনছি তো মনে হয়। আমার এরকম মনে হয়েছিল যখন ভাবলাম যে খনা পড়াবো আজকে, তো হঠাৎ করে মাথায় আসলো যে খনার বচন পড়বো আজকে আমরা। ও আচ্ছা, ভালো লাগতেছে। পুরো কাহিনী পড়তেছি অনেক বছর পর, মানে প্রথমবার পড়তেছি অবশ্য। শুধু নামই শুনে গেছি যে এত বছর, যে খনার বচন, খনার বচন। তো হোয়াট ইজ খনার বচন ভাই? খনার বচন কি? জানতামই না। আচ্ছা, আমিও তোমাদের সাথে জানতেছি। চলো দেখি তাহলে খনার জ্ঞান কি বিষয় ছিল বলো তো? খনা আবহাওয়া প্রেডিক্ট করতে পারত, এবং তার কৃষিকাজ সম্পর্কে খুব ভালো জ্ঞান ছিল। সো এই যে কয়েকটা যদি পয়েন্ট বলি, যতটুকু পড়ালাম, সো খনার আসল নাম লীলা, তার নাম খনা, এবং সে একজন অসাধারণ নারী, যার আবহাওয়া প্রেডিক্ট করার পাওয়ার ছিল, অ্যান্ড সে কৃষিকাজ সম্পর্কে খুব ভালোভাবে জানতো। গট ইট?
এইটা হচ্ছে মেইন পয়েন্ট যেটুকু পড়ালাম। এরপর আসি, সো খনার বচন, দিস থিং দো সিম্পল অ্যান্ড ইজি টু রিমেম্বার। এই যে খনার বচনগুলো রয়েছে, এই খনার বচনগুলো মনে রাখার জন্য অনেক ইজি, বুঝছো, মনে রাখার জন্য অনেক সহজ। ওয়ার মনে রাখার জন্য অনেক সহজ হলেও, এই যে মনে রাখা তো মানে হলেও, মনে রাখার জন্য অনেক সহজ হলেও ওয়ার ফিল্ড উইথ ডিপ নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার্স। খনার বচনগুলো মনে রাখার জন্য অনেক সহজ হলেও এই বচনগুলো কৃষিকাজের জন্য একদম পরিপূর্ণ জ্ঞান ছিল, বুঝছো। তার এই বচনগুলো অনেক জ্ঞানে পরিপূর্ণ ছিল এবং তোমার হচ্ছে ব্যবহারিক যে কাজ রয়েছে, কৃষকদের যে ব্যবহারিক কাজ রয়েছে, এই ব্যবহারিক কাজের পরিপূর্ণ ছিল, বুঝছো। তাহলে খনার বচনগুলো কৃষকদের ব্যবহারিক কাজে এবং এবং কি এবং গভীর জ্ঞানে পরিপূর্ণ ছিল, বুঝছো। কি বুঝলা বলো? খনার বচন তোমার কৃষকদের সাথে রিলেটেড, হ্যাঁ, কৃষিকাজের সাথে রিলেটেড, বুঝছো। সে কৃষিকাজ সম্পর্কে সে খুব ভালো জানতো। নেক্সট, খনা ইউজড হার নলেজ টু হেল্প দ্য প্লেজেন্ট। প্লেসেন্ট, ওকে। প্লেসেন্ট মানে কি? প্লেসেন্ট মানে হচ্ছে কৃষক বা চাষা বা চাষি, চাষি, বুঝছো। প্লেসেন্ট মানে চাষি। খনা তার জ্ঞান যেটা রয়েছে, এই জ্ঞানগুলো ব্যবহার করে এই যে কৃষকদের হেল্প করতো। সো তার যেহেতু কৃষিকাজ সম্পর্কে খুব ভালো একটা জ্ঞান আছে, এই জ্ঞানগুলো সে কৃষকদের হেল্প করতো এই জ্ঞানগুলো দিয়ে। বাট হার অ্যাকশন অফেন চ্যালেঞ্জ দ্য রুলিং ক্লাস। রুলিং ক্লাস মানে হচ্ছে শাসক শ্রেণী। সো তার যে কাজগুলো রয়েছে, এই কাজগুলো প্রায়ই শাসক শ্রেণীর বিরুদ্ধে যাইতো বা শাসক শ্রেণীকে চ্যালেঞ্জ করতো, বুঝছো। অর্থাৎ তাহলে কি বুঝলা? তার কাজগুলো প্রায় শাসক শ্রেণীকে চ্যালেঞ্জ করত। দ্য রুলার্স নট প্লিজড উইথ হার ডিফেন্স। ডিফেন্স মানে কি বলতো? ডিফেন্স মানে হচ্ছে অবাধ্যতা বা প্রতিবাদ। যদি কোনো এমসিকিউ আসে এইটা থেকে আসবে, যদি কোনো ওয়ার্ড মিনিং আসে এই স্টোরি থেকে, এইটা থেকে আসবে 100%। যদি 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 কোনো এমসিকিউ আসে খনা থেকে, তাহলে এই ওয়ার্ডটা আসবে 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 আসবে, বুঝছো। সো এটা ভালোভাবে মনে রাখবা, এই যে, বুঝছো। মানে কি তাহলে? অবাধ্যতা বা প্রতিবাদ। তাহলে চলো আমরা দেখি, দ্য রুলার্স অর্থাৎ শাসক শ্রেণী নট প্লিজড উইথ হার ডিফেন্স। এই যে তার অবাধ্যতায় শাসক শ্রেণী সন্তুষ্ট ছিল না। পানিশড হার ক্রুলি বাই কাটিং আউট হার টাং। এদিক থেকে দেখতে আসলে প্রবলেম হচ্ছে, বুঝছো, সরি। এপাশে আসি, পানিশড হার ক্রুলি বাই কাটিং আউট হার টাং। এবং সে তাকে শাস্তি দিতে বলল অনেক কঠোরভাবে তার জিহ্বা কাটার মাধ্যমে, বুঝছো। তাহলে কি হলো? শাসক শ্রেণী তার এই জ্ঞান বা প্রজ্ঞাতে সন্তুষ্ট ছিল না, এই জন্য তাকে শাস্তি দিতে বলছিল তার জিহ্বা কেটে। দাস শি বিকেম নোন অ্যাজ খনা। এই জন্যই এ খনা নামে পরিচিত। এখন আসো, খনার মানে কি? খনার মানে হচ্ছে যে কথা বলতে পারে না তাকে খনা বলে, বুঝছো। তাহলে দাস শি বিকেম নোস অ্যাজ খনা, এই জন্য তার সে খনা নামে পরিচিত। হুইচ মিনস, যার মানে সামওয়ান হু ক্যান নট স্পিক, যে কথা বলতে পারে না। তাহলে বুঝলা তার নাম কেন খনা? সে কথা বলতে পারে না। কেন কথা বলতে পারে না? কারণ তার জিহ্বা কেটে নিয়েছিল। কে কেটে নিয়েছিল? আমরা একটা স্টোরি পড়বো, ওই স্টোরিতে জানবো যে কে কেটে নিয়েছিল, কার এত বড় সাহস, তার জিহ্বা কেটে নাই, তার এত জ্ঞান, কৃষিকাজ সম্পর্কে তার এত জ্ঞান, আবহাওয়া প্রেডিক্ট করতে পারে, আর তার একদম জিহ্বা কেটে নিছে, বুঝছো। আসলে বুঝছো, আগেকার মানুষ একটু মূর্খ ছিল, বুঝছো। মানে ওই যে মানে রাজা বাচ্চাদের সময়কার একটু মূর্খ সূর্খ ছিল। তাহলে কি, ডিসপাইট হিজ হার্শ পানিশমেন্ট, তার কঠিন শাস্তি থাকা সত্ত্বেও, হার উইজডম,
তার জ্ঞান বা প্রজ্ঞা লিভড অন থ্রো হার সেইং। এই খনার বচনগুলোর মাধ্যমে তার এই জ্ঞান বা প্রজ্ঞা বেঁচে ছিল। তারপর হুইচ হ্যাভ বিন পাস ডাউন ফর ওভার 1500 ইয়ার্স, যা 1500 বছরের বেশি সময় ধরে এক্সিস্ট করছে, বুঝছো? চলে আসছে, প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসছে। নেক্সট, দেয়ার আর ম্যানি ভার্সন অফ খনাস স্টোরি। খনার যে বচন রয়েছে বা খনার যে গল্প রয়েছে, এই গল্পের অনেকগুলো সংস্করণ রয়েছে। ভার্সন মানে সংস্করণ, তাহলে খনার গল্পের অনেকগুলো সংস্করণ রয়েছে। ওয়ান রিটেলিং গোজ লাইক দিস। একটা যদি ব্যাখ্যা করি বা একটা যদি বলি, এখন চলো তোমাদেরকে একটা খনার স্টোরি শোনাবো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, খনার স্টোরি শোনার আগে তোমাদেরকে একটু ব্রিফ করি যতটুকু পড়ালাম। সো কি পড়ালাম? খনা একটা অসাধারণ নারী, যে নারী আবহাওয়া প্রেডিক্ট করতে পারে, এই আবহাওয়া প্রেডিক্ট করার ক্ষমতা ছিল তার, এবং যে এটা কি পড়ছিলাম বলতো, কৃষিকাজ সম্পর্কে যার অনেক ভালো জ্ঞান ছিল, কৃষিকাজের পদ্ধতি সম্পর্কে যার অনেক ভালো জ্ঞান ছিল, এবং শাসক শ্রেণী তাকে দেখতে পারতো না তার জ্ঞান এবং প্রজ্ঞার জন্য, এজন্য তার জিহ্বা কেটে নিয়েছিল। অ্যান্ড এর পরিপ্রেক্ষিতে তার নাম কি হয়? তার নাম হয় খনা। আর খনা নামের অর্থ হচ্ছে যে কথা বলতে পারে না। হ্যাঁ, এখন আমরা স্টোরির মাধ্যমে জানবো যে তার জিহ্বা কেন কেটে নিয়েছিল। হ্যাঁ, জিহ্বা কাটার স্টোরিটা জানবো, চলো। ইন দ্য কিংডম অফ দেউলনগর, দেউলনগর রাজ্যে দেয়ার ওয়াজ এ রয়্যাল অ্যাস্ট্রোলজার নেমড ভাড়া। আসলে ভাড়া না, বুঝছো, মানে বাংলা যদি উচ্চারণ করে বড়া হয়, সো বড়া ভাড়া যা ভাববা তাই একটা ভেবে নাও, বুঝছো? এই যে এই ব্যাটার নাম হচ্ছে বড়া, বড়া বা ভরা, বুঝছো? সো এর নাম হচ্ছে ভরা। তাহলে কি দেউলনগর রাজ্যে ভরা নামে একজন রয়্যাল অ্যাস্ট্রোলজার ছিল, অর্থাৎ রাজ জ্যোতিষী। অ্যাস্ট্রোলজার মানে কি? অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে রাজ জ্যোতিষী। রয়্যাল মানে কি? রাজ। সো রাজ জ্যোতিষী নামে, সরি, রাজ জ্যোতিষী ছিল, তার নাম কি ছিল? ভরা। সো দেউলনগর রাজ্যে বরা নামে একজন রাজ জ্যোতিষী ছিলেন। হু সার্ভ কিং ধর্মকেতু, ধর্মকেতু রাজার সে সেবা করত। বরা ওয়াইফ ডাইড হোয়াইল গিভিং বার্থ টু দেয়ার সন মিহির। তাহলে কি? স্যাডলি অর্থাৎ দুঃখজনকভাবে এই যে বরার যে ওয়াইফ ছিল, তার ওয়াইফ তাদের সন্তান জন্ম দেওয়ার সময় মারা গেছে। সন্তানের নাম কি ছিল? সন্তানের নাম ছিল হচ্ছে মিহির, এটা মনে রাখবা। তো সন্তানের নাম হচ্ছে মিহির। তাহলে দুঃখজনকভাবে ভরার স্ত্রী তাদের সন্তান জন্ম দেওয়ার সময় মারা গিয়েছিল। ওকে, নেক্সট, ওয়াইড অ্যাবাউট হিজ সন্স ফিউচার। তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে সে চিন্তিত ছিল। ভরা স ইন দ্য স্টার দ্যাট মিহির ওয়াজ ডিস্টিন্ট মানে কি বলতো? ভাগ্য নির্ধারণ। ফর এ লাইফ অফ ট্রাভেল অ্যান্ড ডেথ। তাহলে কি তার বাবা অর্থাৎ মিহিরের বাবা মানে হচ্ছে যে ভরা, বুঝছো, তার সন্তানের ফিউচার নিয়ে অনেক টেনশনে ছিল, অনেক চিন্তিত ছিল। এই জন্য সে কি করলো? এই জন্য সে নক্ষত্র দেখে ভাগ্য নির্ধারণ করলো যে এই যে মিহির রয়েছে, এই মিহিরের জীবনে অনেক কষ্টে ভরা জীবন তার, বুঝছো? মানে তার বাপ কি করলো বলো? তার বাপ হচ্ছে নক্ষত্র দেখে ছেলের ভাগ্য নির্ধারণ করলো যে কি তার জীবনে অনেক দুঃখ কষ্ট আছে, বুঝছো, এবং জীবন ভরা মানে মৃত্যু আছে আর কি। হ্যাঁ, হার্ট ব্রোকেন, দুঃখজনকভাবে ভরা ডিসাইডেড টু সেভ মিহির বাই প্লেসিং হিম ইন এ কপার পট। এবং ভরা ডিসিশন নিল, মানে সিদ্ধান্ত নিল যে মিহিরকে বাঁচাতে একটা কপারের পাত্রে, এই যে কপারের পাত্রে তাকে রাখবে, এবং সিটিং দ্য পট অ্যাফ্লোট অন দ্য রিভার বিদ্যাধরী। হ্যাঁ, বিদ্যাধরী নদী যে রয়েছে, এই বিদ্যাধরী নদীতে এই কপারের পাত্রে বাচ্চাটাকে রেখে বিদ্যাধরী নদীতে ভেসে দিবে। কত বড় একটা বলদামি দেখো, বাপ ভাগ্য নির্ধারণ করতেছে, ছেলেকে একদম নদীতে ভাসায় দিচ্ছে। তাহলে ভাবো ভাই, ভাগ্য খারাপ তুই তোর কাছে রেখে দে, আরো ভালোভাবে রাখ, তোর কেন নদীতে ভাসায় দিতে হবে, তাই না? পৌরাণিক স্টোরিগুলো এইরকমই হয়, বুঝছো? অ্যান্ড এগুলো পড়তে কিন্তু ইন্টারেস্টিং লাগে। ওকে, সো তার ছেলে কিনা অনেক টেনশনে ছিল, এবং তার ছেলের ভাগ্য নির্ধারণ করলো যে তাকে বাঁচাইতে হবে। অ্যান্ড তাকে বাঁচানোর জন্য কি করলো? সে একটা কপারের পাত্রে করে নদীতে ভাসাই দিল। কোন নদীতে?
বিদ্যাধরী নদীতে ভাসায় দিল। দ্য বেবি ওয়াজ ফাউন্ড অ্যান্ড রেস্কিউ ইন শ্রীলঙ্কা। এই শিশুটিকে বা মিহিরকে, যার নাম মিহির আর কি, বুঝছো, এই বেবিটার নাম মিহির, মিহিরকে খুঁজে পাওয়া গেল শ্রীলঙ্কাতে। শ্রীলঙ্কাতে খুঁজে পাওয়া গেল এবং উদ্ধার করা হলো। রেস্কিউ মানে উদ্ধার করা, ফাউন্ড মানে খোঁজা। সো শ্রীলঙ্কাতে উদ্ধার করা হলো এবং খুঁজে পাওয়া গেল। হোয়ার হি ওয়াজ রেজড বাই দ্য কিং, এবং সেখানকার যে রাজা রয়েছে এই রাজার ওখানে এসে লালন পালন হতে থাকলো বা বড় হতে থাকলো। অ্যাজ হি গ্রিউ আপ ইন দ্য রয়্যাল কোর্ট, এই রাজ পরিবারে যখন সে বড় হচ্ছিল, বড় হওয়ার সাথে সাথে সে হি ম্যারিড দ্য কিংস ডটার, রাজার মেয়েকে বিয়ে করে নিল। কি ভাগ্য তার, বুঝছো। আর ওর বাপ শালা বলছে, সরি, ওর বাপ কি বলছে, ওর বাপ বলছে যে হচ্ছে তার ভাগ্য খারাপ, তার জীবন ভরা কষ্ট, মৃত্যু, এই সেই হ্যান ত্যান দিয়ে ওরা নদীতে ভাসায় দিল। আর সে তোমার শ্রীলঙ্কা এসে হচ্ছে রাজ দরবারে, একদম রাজ পরিবারে বড় হলো। অ্যান্ড বড় হওয়ার পর কি করলো, সে রাজার মেয়েকেই বিয়ে করে নিল। দেখছো, তাহলে তার হচ্ছে মানে তার বাপের সাথে কতটা অমিল, তার বাপ কতটা বদনামি করছে। আসলে বাপ যা করে ভালো জন্যই করে। চলো নেক্সট। অ্যান্ড অ্যাস্ট্রোলজার হারসেলফ নেমড নীলা, এবং ওই মেয়েটাও, যে মেয়েকে বিয়ে করছে, রাজার যে মেয়েকে বিয়ে করছে, সেই মেয়েটাও অ্যাস্ট্রোলজার ছিল, অর্থাৎ জ্যোতিষী ছিল, বুঝছো, যার নাম নীলা। এই সেই লীলা, এই সেই খনা, বুঝছো। এবার খনা কই থেকে কই আসলো? সো খনা একটা রাজ পরিবারের মেয়ে ছিল, যাকে মিহির নামে একটা ছেলে বিয়ে করছিল নদীতে ভেসে এসে। বড় ওর বাসাতেই বড় হয়ে, মানে রাজদরবারেই বড় হয়ে ওকে বিয়ে করে নিয়েছিল, বুঝছো। তারপর পড়ি, লীলান মিহির ম্যানেজ টু ফাইন্ড বরা অ্যান্ড প্রুভ দ্যাট হিজ প্রেডিকশনস অ্যাবাউট মিহির ফিউচার হ্যাড বিন রং। অর্থাৎ লীলা এবং মিহির, অর্থাৎ লীলা মানে কি বলতো, খনা, বুঝছো। লীলা মানে হচ্ছে খনা। লীলা এবং মিহির ভরাকে, মানে এই যে মিহিরের যে বাবা রয়েছে, মিহিরের যে বাবা রয়েছে, তার বাবাকে খুঁজে পেতে সক্ষম হয়েছিল এবং প্রমাণ করেছিল, প্রুভ দ্যাট, প্রমাণ করেছিল হিজ প্রেডিকশন, তার বাবার যে প্রেডিকশন রয়েছে, তার বাবার যে কি বলে, হ্যাঁ, প্রেডিক্ট করেছিল না, প্রেডিকশন রয়েছে মিহিরের সম্পর্কে, যে তার ফিউচার খারাপ, হ্যান ত্যান এইসব, এই প্রেডিকশনটা ভুল। এটা কে প্রমাণ করছে? লীলা প্রমাণ করছে, বুঝছো। লীলার সাথে যে তার বিয়ে হয়েছিল, অ্যান্ড বিয়ে হওয়ার পর দুজন মিলে তার বাপকেও ধরছে, খুঁজে বের করছে, খুঁজে বের করে বলছে, দেখ আমার ভাগ্য দেখছিস, রাজার মেয়েকে বিয়ে করছি, এইরকম একটা ব্যাপার সেবার, বুঝছো। আর বাপের কাছে চলে আসছে। তো তার বাপ সারপ্রাইজ হয়ে গেল বাই হিজ মিস্টেক। ভাড়া দো সারপ্রাইজ বাই হিজ মিস্টেক, তার মিস্টেকের কারণে একটু বিস্মিত হলো। তারপরেও সে অনেক থ্রিল ছিল, অনেক সারপ্রাইজ ছিল যে তার ছেলেকে সে দেখতে পেয়েছে। সি হিজ সন এগেন, তার ছেলেকে সে আবার দেখতে পেয়েছে। অ্যান্ড ওয়েলকাম বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি, এবং উষ্ণভাবে তাদেরকে স্বাগত জানিয়েছিল। দে ওয়ার সুন ইন্ট্রোডিউসড টু দ্য রয়্যাল কোর্ট, তাদেরকে শীঘ্রই রাজ দরবারে পরিচয় করে দেওয়া হলো। লীলার যে রাজ দরবার ছিল, রাজ দরবারে পরিচয় করে দেওয়া হলো। অ্যান্ড বিকাম রয়্যাল অ্যাস্ট্রোলজার দ্যামসেলফ, বুঝছো। এবং তারা দুজনেই আবার রাজ জ্যোতিষী হয়ে গেল, বুঝছো, দুজনেই আবার রাজ জ্যোতিষী হয়ে গেল। ওকে নেক্সট। ইভেন দো লীলা ওয়াজ নাও এ রয়্যাল অ্যাস্ট্রোলজার, রয়্যাল অ্যাস্ট্রোলজার মানে কি বললাম বলো, রাজ জ্যোতিষী। লীলা রাজ জ্যোতিষী থাকা সত্ত্বেও বা থাকার কালেও সি কিপড ইন টাচ উইথ দ্য লোকাল ফার্মার্স, সে স্থানীয় যে ফার্মার রয়েছে সেই ফার্মারদের সাথে যোগাযোগ ছিল তার, সেই ফার্মারদের খোঁজখবর নিত, সেই ফার্মারদের সাথে সে টাচে ছিল, বুঝছো। কেন টাচে ছিল? ওই যে আমরা প্রথমে পড়ছিলাম লীলা সম্পর্কে, যে লীলা কৃষিকাজ সম্পর্কে অনেক ভালো জানে, আবহাওয়া প্রেডিক্ট করতে পারে, বুঝছো, জ্যোতিষী টাইপের, বুঝো নাই, ওই রকম। সো লোকাল ফার্মারদের সাথে তার যোগাযোগ ছিল। শি লার্নড এ লট ফ্রম দেম, তাদের থেকে সে অনেক কিছু শিখেছিল। অ্যান্ড ফাউন্ড দ্যাট দে শেয়ার্ড ভ্যালুয়েবল নলেজ থ্রো শর্ট ইজি টু রিমেম্বার ভার্সেস। এবং এই যে কৃষকরা, বুঝছো, কৃষকরা অনেক সহজভাবে, অনেক ইজি ওয়েতে কি করতো, ছন্দের মাধ্যমে তাদের জ্ঞান শেয়ার করতো একজন আরেকজনের সাথে। এইটা লীলা ওদের থেকে শিখেছিল। তাহলে লীলা কৃষকদের থেকে কি শিখেছিল? কৃষকরা ছন্দের মাধ্যমে বা অনেক ছোট ছোট তোমার ভার্সেসের মাধ্যমে, মানে পঙ্ক্তির মাধ্যমে মনে রাখার জন্য কৃষকরা কি করত, একজনের সাথে আরেকজন জ্ঞান শেয়ার করতো, বুঝছো, জ্ঞান ভাগাভাগি করতো। লীলা began to use these simple verses to explain her own complex astrological
নলেজ। লীলা পাইছে সুযোগ, একটা জিনিস শিখছে, সে এটা তার জ্যোতির্বিদ্যা বলে, সরি জ্যোতির্বিদ্যা বলতেছি কেন, তার যে জ্যোতিষী বিদ্যা রয়েছে, এই তার নিজের জটিল জ্যোতিষী বিদ্যার জ্ঞানে সে এটা এই ট্রিক্সটা ইউজ করতো, যে সিম্পল ভার্সেস মানে এই সহজ পঙ্ক্তিগুলা ইউজ করতো, করে সে মনে রাখতো, বুঝছো? মনে রাখার জন্য সে এটা করছিল। তাহলে লীলা এগুলো ইউজ করতে শুরু করলো তার জ্যোতিষীর কাজে, জ্যোতিষীর জ্ঞানে। সেগুলো জ্যোতিষীর জ্ঞান উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দেখো, লীলার যে জ্যোতিষীর জ্ঞান রয়েছে, কঠিন যে জ্যোতিষীর যে জ্ঞানগুলো রয়েছে, এই জ্ঞানগুলো ব্যাখ্যা করার জন্য লীলা এই পঙ্ক্তিগুলো এই শর্ট করে ব্যাখ্যা করা শুরু করেছিল, বুঝছো, যাতে মানুষের মনে থাকে। হ্যাঁ, নেক্সট, বড়া ফিলিং জেলাস অ্যান্ড অ্যাংরি। বড়া কি বলতো? ওই যে মিহিরের বাবা, যে কিনা ভুল প্রেডিক্ট করছিল তার সন্তানের অনেক কষ্ট দুঃখ হবে, সেই হচ্ছে ভরা, বুঝছো? ও জ্যোতিষী ছিল। তাহলে কি ভরা অনেক জেলাস এবং অ্যাংরি হলো, অর্থাৎ একটু ধরো পানি খাই। চলো, ভরা অনেক জেলাস হলো অ্যান্ড রেগে গেল, রাগান্বিত হয়ে অর্ডার করলো। কি অর্ডার করলো? আদেশ করলো তার সন্তানকে, তার সন্তানকে আদেশ করলো টু পানিশ লীলাকে পানিশমেন্ট দিতে, শাস্তি দিতে। মানে শালা জ্ঞানে পারে না, শাস্তি দিতে আসছে, মাথা তো কাজ করতেছে না। তাহলে কি, বড়া লীলাকে শাস্তি দিতে বললো, তার উপর রাগান্বিত হয়, ক্ষেপে, ক্রোধে, বুঝছো? কেন শাস্তি দিতে বললো ওটাও দেখি, চলো। আচ্ছা, বাই কাটিং আউট হার টাং, তার জিহ্বা কাটার মাধ্যমে তাকে শাস্তি দিতে বললো। কাকে দিতে বললো? লীলাকে। কার দ্বারা? তার সন্তানের দ্বারা। তার সন্তানকে অর্ডার করছিল, বুঝছো? তার সন্তানকে অর্ডার করছিল যে তার বইয়ের জিহ্বা কেটে দিতেন, এবং সে আবার তার বইয়ের জিহ্বা কেটে দিয়েছিল। দেখো, হোপিং টু সাইলেন্স হার, সে যেন চুপ থাকে, এজন্য তার জিহ্বা কেটে দিয়ে তাকে শাস্তি দিতে চাইছিল। হাউএভার, যাই হোক, খনাস স্টোরি অ্যান্ড হার নলেজ রিমাইন্ড অ্যালাইভ। যাই হোক, তারপরেও তোমার হচ্ছে খনার যে স্টোরি রয়েছে, বা খনার যে বচন রয়েছে, বা খনার যে গল্পগুলো রয়েছে, এই গল্পগুলো এবং তার জ্ঞানগুলো, তার প্রজ্ঞাগুলো এখনও বেঁচে রয়েছে। হার উইজডম অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং কন্টিনিউড টু বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, বুঝছো? তাহলে তার যে প্রজ্ঞা রয়েছে, যে নেচার ওরিয়েন্টেড প্রকৃতি নির্ভর যে কৃষিকাজ, এই কৃষিকাজের তার যে জ্ঞানটা রয়েছে, প্রকৃতি নির্ভর যে কৃষিকাজ, এই প্রকৃতি নির্ভর কৃষিকাজের যে জ্ঞান রয়েছে খনার, এই জ্ঞানটা এখনো এদেশের মানুষকে অনেক সাহায্য করতেছে, এখনো সাহায্য করে আসতেছে, বুঝছো? তাহলে বলো, কি বুঝলা? খনার বচন অনেকদিন ধরে নাম শুনে আসতেছি, খনার বচন কি? তাহলে খনার বচন নিয়ে যদি আমি সামারি করি, তাহলে কি হচ্ছে, খনা একটা মেয়ের নাম, বুঝছো? তার নাম রাখা হয়েছিল খনা, মানে খনা নামে সে পরিচিত ছিল কারণ তার জিহ্বা কাটা ছিল। খনার মানে হচ্ছে যে কথা বলতে পারে না, তার জিহ্বা কাটার মাধ্যমে, জিহ্বা কাটার ফলে সে কথা বলতে পারতো না, এজন্য সে খনা নামে পরিচিত হয়েছিল। তার আসল নাম কি ছিল? তার আসল নাম ছিল হচ্ছে লীলা। সে একজন অসাধারণ নারী ছিল, যে আবহাওয়া প্রেডিক্ট করতে পারতো, এবং কৃষিকাজের পদ্ধতি সম্পর্কে তার একটা ভালো জ্ঞান ছিল। এটাই হচ্ছে লীলার স্টোরি সামারি, মানে লীলা সম্পর্কে। এখন যে গল্পটা পড়লাম লীলা সম্পর্কে, সেটাতে কি হয়েছিল? সেটাতে একটা হচ্ছে রাজজ্যোতিষী ছিল, বড়া নাম, সে রাজার সেবা করত, এবং তার ছেলে যখন জন্ম হয়, ছেলের নাম মিহির, তার মা তখন মারা যায়। ওই মিহিরের সে হচ্ছে ভাগ্য নির্ধারণ করতে গিয়ে, ভাগ্য দেখতে গিয়ে সে দেখে যে ওই ছেলের, মিহিরের জীবনে অনেক কষ্ট, অনেক দুঃখ, এজন্য সে কি করে, সে ভণ্ডামি করে নদীতে তার ছেলেকে ভাসায় দেয় তামার পাত্রে করে, এবং সেই ছেলেকে শ্রীলঙ্কাতে রেস্কিউ করা হয়, এবং উদ্ধার করে
খুঁজে পাওয়া যায়, খুঁজে পেয়ে উদ্ধার করা হয়। উদ্ধার করার পর সেখানকার রাজা তাকে লালন পালন করে। এখন সে লালন পালন করার পর বড় হয়, বড় হওয়ার পর ওই রাজার মেয়েকে সে আবার বিয়ে করে নেয়, বুঝছো? বিয়ে করার পর মেয়েটা কি ছিল বলতো? ওই মেয়েটা ছিল হচ্ছে খনা, ওই মেয়েটা ছিল হচ্ছে লীলা। বিয়ে করার পর দুজনেই রাজজ্যোতিষী হয়ে ওঠে, বুঝছো? লীলা ছিল রাজজ্যোতিষী, রাজজ্যোতিষী বলতে লীলা ওইসব বিষয়ে ভালো জানতো, ভালো বুঝতো। সো পরবর্তী তারা দুজনই রাজজ্যোতিষী হয়ে যায়। হ্যাঁ, তারপর রাজজ্যোতিষী হয়ে সে মিহির, মিহির ওই ছেলেটার নাম মিহির, বুঝছো? মিহির এবং লীলা। সো মিহির এবং লীলার স্টোরি শুনতেছি আমরা। সো মিহির হচ্ছে তার বাপকে খুঁজে বের করে, মিহির এবং লীলা দুজনেই তার বাপকে খুঁজে বের করে, খুঁজে বের করে তার বাপকে বলে, দেখেন আপনার ছেলের ভাগ্য, দেখেন আমার ভাগ্য কত ভালো, রাজার মেয়েকে বিয়ে করছি, বিয়ে করে নিয়েছি, তা এখানে আপনার প্রেডিকশন ভুল, বুঝছো? তো যাই হোক, তার বাবা তখন আপাতত মেনে নেয়, তাদেরকে ওয়েলকাম জানাই কোনো মতে। পরবর্তীতে তার বাবা আবার খনার সব কাজ পছন্দ করতো না, যে খনা এত ভালো জানে, এত তার জ্ঞান, কৃষিকাজ সম্পর্কে তার এত জ্ঞান, এগুলো সে পছন্দ করতো না। এজন্য রেগে গেছিল, রেগে একদম ক্রোধে একদম কি করছিল, তার ছেলেকে অর্ডার করছিল, তোর বইয়ের জিহ্বা কেটে দে, তোর বইয়ের জিহ্বা কেটে দে, বুঝছো? এভাবে বলছিল। তারপর মিহির কি করবে, তার বাপের কথা শুনে তার বইয়ের জিহ্বা কেটে দেয়। কেটে দেওয়ার পর তার বউ কথা বলতে পারে না, এই জন্য সে খনা নামে পরিচিত। বাট এই যে খনার বচন, সে কৃষকের থেকে একটা ট্রিক শিখছিল। সহজে মনে রাখার জন্য খনা অনেক পঙ্খোক্তি ইউজ করতো, বুঝছো? এই পঙ্খোক্তিগুলো সে কৃষকের থেকে শিখছিল। শিখার পর সে লিখে লিখে, খনা মনে রাখার জন্য লিখে লিখে সে এগুলো তার জ্যোতিষী বিদ্যায় ইউজ করতো, এবং সেই বচনগুলো এখনো দেশের মানুষের, কৃষকদের হেল্প করে আসতেছে। সো এটা হচ্ছে খনার বচনের স্টোরি। আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কমেন্ট করো, যদি কোনো কনফিউশন থাকে আমি ইউটিউবে কমেন্ট করো। হ্যাঁ, ইউটিউবে আমি রেগুলার কন্টেন্ট দিচ্ছি, সো ইউটিউবে ফলো করবো আমি, বুঝছো? ওকে, চলো আমরা এটার এমসিকিউ দেখে নেই। সো যেহেতু স্টোরি পড়ে ফেলছো, এখন এমসিকিউ, অ্যান্সারিং কোয়েশ্চেন সবই পারবা। তারপরে চলো একটু সলভ করে দেই। হ্যাঁ, চলো সলভ করে দিই। ওকে, কয়টা বাজে? চলো 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 সলভ করে দিই। দেখো বাবারা, এগুলো কিন্তু আসলে তোমাদের নিজেদের করার কথা। হ্যাঁ, যেহেতু এটা একটা ফাইনাল রিভিশনের মানে কোর্স, আমরা ফ্রিতে ভিডিওগুলো আপলোড করতেছি যাতে তোমাদের সুবিধা হয়, অ্যাজ এ সাজেশন হিসেবে, বুঝছো? তারপর আমরা সলভ করি, চলো। আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো দেখবো। দ্য প্যাসেজ রেফার্স টু খনা অ্যাজ এ ওমেন হু ওয়াজ। প্যাসেজ অনুসারে খনা কে ছিলেন? এ রুলার অফ দেওলনগর। দেওলনগরের বাসিন্দা ছিল খনা? না। এ রয়্যাল অ্যাস্ট্রোলজার উইথ প্র্যাকটিক্যাল উইজডম? অবভিয়াসলি। প্র্যাকটিক্যাল উইজডম মানে কি বলতো? ব্যবহারিক সম্পন্ন, মানে ব্যবহারিক জ্ঞান, বুঝছো? ব্যবহারিক জ্ঞান, ব্যবহারিক জ্ঞান সম্পন্ন রাজ জ্যোতিষী। রয়্যাল অ্যাস্ট্রোলজার মানে রাজ জ্যোতিষী। তাহলে অ্যান্সার কিন্তু বি। দেখো, দ্য লাইফ অফ কিং ধর্মকেতু, ধর্মকেতু রাজার ওয়াইফ সম্পর্কে বলছিল, ওয়াইফকে লাইফ বানাই দিছি, দেখছো? না। অ্যান ইনভেন্টর অফ এগ্রিকালচার টুল, এগ্রিকালচারাল যে টুলগুলো রয়েছে এগুলোর কি ইনভেন্টর ছিল, আবিষ্কারক ছিল খনা? না। সো তাহলে খনা কে ছিল? খনা হচ্ছে ব্যবহারিক জ্ঞান সম্পন্ন রাজ জ্যোতিষী ছিল। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, বুঝছো? খনা স্টোরি পড়তে এসে তুমি যদি নাই জানো যে খনা কে, তাহলে হবে। নেক্সট দেখো, অ্যান্সার মিলছে। নেক্সট হচ্ছে দ্য প্যাসেজ প্রাইমারিলি ডিসকাসেস। তাহলে এই যে খনার যে স্টোরিটা রয়েছে, এই স্টোরির আলোচ্য বিষয় কি বলতো? চলো দেখি। দ্য স্টোরি অফ কিং ধর্মকেতু, রাজা ধর্মকেতুর স্টোরি নিয়ে বলা হয়েছে খনাতে? না। খনা যেহেতু স্টোরি, খনাকে নিয়েই বলা হবে অবভিয়াসলি। সো এটা বাদ। তোমরা বুঝছো? সবসময় রাইট অ্যান্সারটা খুঁজে বের করার ট্রাই করো। তোমরা দেখবা ভুল অ্যান্সারটাও বের করার ট্রাই করবা, যেটা ভুল ওটা ক্লোজ দিয়ে দিবা, ওটা বাদে এখন বাকি তিনটা নিয়ে ভাববা। আর এই তিনটার মধ্যে আর দুইটা বের হলো বা আর একটা বের হলো, ওগুলোও কেটে দিবা। তারপর দেখবো যে দুইটার মধ্যে আছে, দুইটার মধ্যে এখন একটা অ্যান্সার, এটা না ওইটা, এটা না এটা, একটা তো হবে, তাই না? এখন দুইটার মধ্যে কোনটা সবচেয়ে বাজে লাগতেছে, কোনটা একদম হবেই না, মানে তোমার সাথে যাচ্ছেই না, ওটা মেরে দিয়ে চলে আসবা।
বুঝছো, ওটা ক্রস দিয়ে আর যেটা বাকি থাকবে ওটা অ্যান্সার দিয়ে চলে আসবে। যদি না পড়ে সেটা ট্রিক্স বলে দিলাম। তাহলে ফোকলোর অ্যাবাউট ফার্মিং ইন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার ফার্মিং না বলছে? নো, দ্য লাইফ অ্যান্ড উইজডম অফ খনা, অবভিয়াসলি অ্যান্সার সি। বুঝছো, খনার জীবন এবং খনার জ্ঞান সম্পর্কে এই স্টোরিতে বলা হয়েছে। তাহলে অ্যান্সার ডিও হবে না, দেখো অ্যান্সার সি মিলছে। নেক্সট, দ্য ফ্রেজ খনার বচন ক্লোজলি মিনস, এই যে খনার বচন এই কথাটার সাথে কোন কথাটা সবচেয়ে ক্লোজলি মিন করে, চলো দেখি। খনার্স রয়্যাল ডিক্রি, ডিক্রি মানে কি বোঝায় বলো তো? ফরমান বোঝায়, যে রাজকীয় ফরমান আছে না, রয়্যাল ডিক্রি মানে রাজকীয় ফরমান বোঝায়, বুঝছো? তাহলে রাজকীয় ফরমান বোঝায় না। খনাস মেমোরেবল সিং, এটা হতে পারে। খনাস ম্যাজিক্যাল পাওয়ার, খনার বচন মানে খনার ম্যাজিক্যাল পাওয়ার বোঝায়, খনার যে পঙ্খক্তিগুলো ছিল, খনার যে বচনগুলো ছিল, খনার যে কথাগুলো ছিল, এগুলোর সাথে কি ম্যাজিক্যাল পাওয়ার বোঝায়? না, সি হবে না। খনাস এখানে এটা একটু হচ্ছে ওয়ার্ডটা ভুল, বুঝছো? প্রফি অ্যাবাউট মিহির, আচ্ছা এটা কি যেন একটা হবে, তবে অ্যান্সার এটা না, মিহির সম্পর্কে কিছু না, বুঝছো? এখানে আসলে স্পেস দেওয়া লাগতো, কোনো একটা ওয়ার্ড হবে তারপর অ্যাবাউট হবে তারপর মিহির হবে, স্পেস দেওয়া লাগতো, সো অ্যান্সার ডি হবে না। খনাস মেমোরেবল সিং, অর্থাৎ খনার যে স্মৃতিচারণমূলক কথাগুলো ছিল, মানে স্মরণযোগ্য যে কথাগুলো ছিল সেগুলোই খনার বচন নামে পরিচিত, বুঝছো? তারপর আসি, দ্য ওয়ার্ড ডিফেন্স হবে, এখানে ডিফেন্স হবে, তাড়াতাড়ি করতে গিয়ে ভুল হয়েছে। ডিফেন্স মানে কি বলতো? ডিফেন্স মানে হচ্ছে অবাধ্যতা, অবাধ্যতা বা প্রতিবাদ বোঝায়। ওকে, তোমাদেরকে বলে রাখতেছি, যদি খনা থেকে কোনো প্যাসেজ আসে পরীক্ষাতে, যদি পরীক্ষাতে খনা থেকে কোনো প্যাসেজ আসে এবং সেখানে যদি এমসিকিউ আসে, খনার যদি এমসিকিউ আসে, এই এমসিকিউটা 1000 বার আসবে। 1000 বার বলতে 1000% আসবে। সেটা বোর্ড পরীক্ষা হোক, সেটা টেস্ট এক্সাম হোক, সেটা প্রি টেস্ট এক্সাম হোক, সেটা অর্ধবার্ষিক পরীক্ষা হোক, সেটা বার্ষিক পরীক্ষা হোক, যে পরীক্ষায় বলো, যদি খনা থেকে কোনো প্যাসেজ আসে পরীক্ষাতে, এই এমসিকিউটা আসবে, এই ডিফারেন্সের মানে আসবে, এই ডিফারেন্সের সিনোনিম অ্যান্টোনিম আসবে। সো এই এমসিকিউটা তোমাকে মাস্ট পড়তে হবে, বুঝছো? 1000% বলে দিছি, সরি 1000 না, 10,000, ওমা কত বলছি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,00,000% বলছি। যদি 1,00,000% বলছি তাহলে 1,00,000% মধ্যে আসবেই। যাও তাহলে দেখি, চলো তো। তাহলে ডিফেন্স মানে কি? অবাধ্যতা বা প্রতিবাদ। এখন এটার সাথে কোনগুলো মিন করে চলো তো। এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে কি? এগ্রিমেন্ট কি হবে? না। রেসিস্টেন্স, এটা মানেও প্রতিবাদ বোঝায়, সো এটা হতে পারে। ইগনোরেন্স, এটা হবে না। অবহেলা হবে। উইজডম, জ্ঞান বা প্রজ্ঞা, হবে না। তাহলে রেসিস্টেন্স হবে, বুঝছো? অ্যান্সার রেসিস্টেন্স, অ্যান্সার রেসিস্টেন্স। নেক্সট দেখি মিলে নাকি। ইয়েস। দ্য ওয়ার্ড ফকলোর, ফকলোর মানে কি বলতো? লোক সাহিত্য বা লোককথা, লোককথা বা লোকসাহিত্য। তাহলে ফকলোর মানে লোককথা বা লোকসাহিত্য। কোনটা মিন করে? হিস্টোরিক্যাল ফ্যাক্ট অ্যাবাউট এ কিং, একজন রাজার হিস্টোরিক্যাল ফ্যাক্ট না। স্টোরিজ, ট্রেডিশনাল অ্যান্ড বিলিফ পাস ডাউন ইন এ কালচার, ইন এ কালচার। সো এটা হতে পারে। সায়েন্টিফিক ডিসকভারিজ, নো, এটা তো হতেই পারে না। মিথস অ্যাবাউট স্টার অ্যান্ড কনস্টেলেশন, কি ওয়ার্ড বাবা, এটা হবে না। সো স্টোরিজ, ট্রেডিশনাল অ্যান্ড বিলিফ পাস ডাউন ইন এ কালচার, অ্যান্সার ইজ বি। বুঝছো? যদি এমসিকিউ না পারো তাহলে যেগুলো বাদ দেওয়া যায় সেগুলো বাদ দিয়ে দিবা, বুঝছো? নেক্সট আসি, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু অ্যাবাউট খনা, খনা সম্পর্কে কোন স্টেটমেন্টটি সত্য? শি ওয়াজ অরিজিনালি ফ্রম শ্রীলঙ্কা, সে কি শ্রীলঙ্কাতে বাস করতো? না। শ্রীলঙ্কার কাহিনী কই থেকে আসছে বলো তো? শ্রীলঙ্কার কাহিনী আসছে এই গল্পের মধ্যে, ওই যে
বড়া আছে না, বড়া তার ছেলে মিহিরকে কি করছিল, নদীতে ভাসায় দিছিল। কি কারণে ভাসায় দিছিল? যে সে প্রেডিক্ট করছিল যে আমার ছেলে হচ্ছে, আমার ছেলের ভাগ্য খারাপ, আমার ছেলের জীবনে শুধু দুঃখ কষ্ট মৃত্যু আছে, এজন্য তার ছেলেকে বাঁচাইতে সে একটা তামার পাত্রে করে কি করছিল, নদীতে ভাসায় দিছিল। এই তামার পাত্রটা যে শ্রীলঙ্কার একটা নদীতে পৌঁছেছিল, ওখান থেকে উদ্ধার করা হয়, বুঝছো? ওইখান থেকে শ্রীলঙ্কার কথাটা আসছে। তো শ্রীলঙ্কাতে তাহলে খনা বাস করে না, খনার অরিজিন না, তাহলে অ্যান্সার এ হবে না। শি ওয়াজ এ রুলার ইন দেওলনগর, দেওলনগরের বাসিন্দা ছিল না। শি হেল্প ফার্মার্স উইথ হার উইজডম, সে কিন্তু ফার্মারদের হেল্প করেছিল তার জ্ঞান দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তাহলে অ্যান্সার ইজ সি, এটা তো হবে না। শি পানিশড মিহির ফর হিজ ডিফেন্স, সে কি মিহিরকে পানিশ করেছিল না, তারা তো দুইজন একদম কাপল ছিল, তাই না? দেখো অ্যান্সার ইজ সি। খনাস উইজডম ওয়াজ শেয়ার্ড থ্রু ড্যাশ নোস অ্যাজ খনার বসন, খনার বসন কোনটার সাথে রিলেটেড দেখো তো, গানের সাথে হবে না। রাইমিং ভার্সেস, ছন্দময় পঙ্খোক্তি, ভার্সেস মানে পঙ্খোক্তি, ওই যে সরার যে লাইনগুলো থাকে না, সরার লাইনগুলো বোঝাচ্ছে, বুঝছো? পঙ্খোক্তিগুলো বোঝায়, তাহলে ছন্দময় পঙ্খোক্তি। খনার বসনের সাথে 2 নম্বরটা কিন্তু হওয়ার কথা, মানে হবে হয়তো। রয়্যাল ডিক্রি, রাজকীয় ফরমান, এটা হবে না। স্পিসিস মানে বাক্য, এটা তো হবে না, তাহলে অ্যান্সার ইজ বি। চলো তো দেখি মিলে নাকি দেখি। ইয়েস, মিলছে। নেক্সট, হোয়াই ডিড বরা ডিসাইডেড টু সেট মিহির অ্যাফ্লোট ইন দ্য রিভার, এই যে বরা তার ছেলে মিহিরকে যে একদম নদীতে ভাসায় দিয়েছিল কেন? তার ছেলের ভাগ্য খারাপ ছিল, সে মনে করছিল, সে প্রেডিক্ট করছিল যে আমার ছেলের ভাগ্য খারাপ, আমার ছেলের জীবন ভরা কষ্ট দুঃখ মৃত্যু, সেজন্য সে তার ছেলে মিহিরকে তামার পাত্রে করে ভাসায় দিয়েছিল নদীতে। অ্যান্সার দেখি কোনটা। টু হাইড হিম ফ্রম অ্যান এনিমি, শত্রু থেকে তাকে হাইড করার জন্য। নো, টু সেভ হিম ফ্রম এ প্রেডিক্টেড লাইফ অফ ট্রাবল অ্যান্ড ডেথ, এক্স্যাক্টলি, তার সন্তানকে বাঁচাতে, এই যে ট্রাবল অ্যান্ড ডেথ থেকে বাঁচাইতে সে, এটা কিন্তু প্রেডিক্ট করছিল, হ্যাঁ, অ্যান্ড এটা থেকে বাঁচাইতে সে এই কাজটা করছিল, নদীতে ভাসাই দিছিল। এটাও হবে না, এটা হবে না। হোয়াট ডিড লীলা লার্ন ফ্রম লোকাল ফার্মার্স, এই যে লোকাল ফার্মার থেকে লীলা কি শিখছিল বলো তো? লীলা এই যে ছন্দময় পঙ্খোক্তিগুলো শিখছিল, যেগুলো খনার বচন নামে পরিচিত, তাদের থেকে এটা শিখে খনা নিজের এই বচনে কাজে লাগাইছে, বুঝছো? সেই জন্য কিন্তু খনার বচনগুলো এখনো টিকে আছে, ছোট ছোট পঙ্খোক্তি, সহজ সহজ পঙ্খোক্তি, বুঝছো? এগুলোই হচ্ছে খনার বচন। নিউ মেথডস অফ প্রেডিক্টিং দ্য ওয়েদার, ওয়েদার প্রেডিক্ট করা শিখছিল, নিউ মেথড শিখছিল ওয়েদার প্রেডিক্ট করার জন্য না। সিম্পল ভার্সেস ফিল্ড উইথ প্র্যাকটিক্যাল নলেজ, এই যে ব্যবহারিক জ্ঞান সম্পন্ন অনেক হচ্ছে তোমার সহজ পঙ্খোক্তি শিখেছিল তাদের থেকে, তাহলে অ্যান্সার ইজ বি। সি হবে না, ডি হবে না। দেখো মিলছে। হোয়াট বেস্ট ডিসক্রাইবস খনাস লিগেসি, খনার বেস্ট লিগেসি কী ছিল বলো তো? সে ফার্মারদের কিন্তু হেল্প করছিল। ডিফেন্স এগেনস্ট কিংস না। অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশনস ফর ফার্মার্স, নেচার ওরিয়েন্টেড উইজডম দ্যাট বেনিফিটেড পিপল, অবভিয়াসলি প্রকৃতি নির্ভর প্রজ্ঞা যা বেনিফিটেড পিপল, যা হচ্ছে মানুষকে অনেক সাহায্য করেছিল। এখানে প্রকৃতি নির্ভর প্রজ্ঞা কেন বলতেছে বলো তো? কারণ খনা কিন্তু আবহাওয়া প্রেডিক্ট করতে পারতো, বুঝছো? আবহাওয়ার পূর্বাভাস দিতে পারতো, এই জন্য কিন্তু, এবং কৃষকদের তোমার মানে ফার্মিং এর মানে অনেক মেথড জানতো, ফার্মিং সম্পর্কে তার অনেক নলেজ ছিল, বুঝছো? এই জন্য সে বলছে তাকে, মানে এই জন্য বলছে যে নেচার ওরিয়েন্টেড উইজডম মানে প্রকৃতি নির্ভর জ্ঞান যা মানুষকে সাহায্য করেছিল। অ্যান্সার ইজ সি। ওকে, সো আমি যদি এখন কোশ্চেনগুলো পড়ে মানে তোমার হচ্ছে কোশ্চেনগুলো আমি পড়াই দেই, অ্যান্সারগুলো পড়াই দেই, তাহলে খুবই বলো। এখন এগুলো তোমার করার কাজ, এখন এগুলো তোমার করতে হবে, বুঝছো? আমি জাস্ট দেখাই দিচ্ছি যে কোন প্যাসেজটা ইম্পর্টেন্ট, কোন কোন ওয়ার্ডটা ইম্পর্টেন্ট, কোন কোন ওয়ার্ডটা আসতে পারে, সিনোনিম অ্যান্টোনিম কোনটা ইম্পর্টেন্ট, কোন কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট। এই স্লাইডে যা যা আছে এগুলো পড়লে খনা সম্পর্কে আর কিচ্ছু লাগবে না, বুঝছো? এই স্লাইডে যা যা আছে খনা সম্পর্কে আর কিচ্ছু লাগবে না, জাস্ট পড়ো, জাস্ট দেখাই দেওয়ার জন্য, বুঝছো? আর যদি ডিটেলসে ক্লাস করতে চাও, জামিন এডুকের ইউটিউব চ্যানেল আরেকটা প্লেলিস্ট আছে, ইংলিশ ফার্স্ট পেপার কম্প্যাক্ট, ইংলিশ ফার্স্ট পেপার কোর্স, ইংলিশ ফার্স্ট পেপার নামে আরেকটা প্লেলিস্ট আছে, ওখানে সব ডিটেলসে পড়ানো হয়, তোমার হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরে ধরে পড়ানো হয়, বুঝছো? প্রত্যেকটা লেসন, একটা করে লেসনের জন্য একটা করে ক্লাস, আর এখানে 2টা করে লেসন তো পড়াচ্ছি, আবার এমসিকিউ পড়াচ্ছি, বোঝাই?
সো ইটস এ গাইডলাইন টাইপের একটা কোর্স, কম্প্যাক্ট কোর্স বা রিভিশন টাইপের কোর্স, বুঝছো? যেহেতু তোমাদের পড়া আছে, আমরা 30টার মতো ক্লাস নেবো, 30টার মতো ক্লাস ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার পুরোপুরি কমপ্লিট করে দেবো তোমাদের। অলরেডি এটা 3 নম্বর লেকচার চলতেছে, এখন 4, 5, 6, 7 করে চলে আসবে। হ্যাঁ, 3টা কিন্তু আজকে শেষ হয়ে যাবে, কালকে আশা করি 4টা চলে আসবে। এই যে এখানে যে কোশ্চেনগুলো আছে এই স্লাইডে, এগুলোই কিন্তু ইম্পর্টেন্ট। এই 5-10টা কোশ্চেনের মধ্যেই আসবে। দেখো আমি পরীক্ষা শেষে কি করবো জানো, কোশ্চেনগুলো দেখাবো যে এ দেখো আসছে। দেখো কি বলছে, ডিসক্রাইব ইন ইউর ওয়ান ওয়ার্ডস হাউ খনা হেল্প। এই যে যখন হাউ বলবো না, তখন কিন্তু 3 থেকে 4 লাইন লেখা ট্রাই করো, বুঝছো? হেল্প দ্য ফার্মার্স, তোমার নিজ বাক্যে লিখো যে খনা কিভাবে ফার্মারদের হেল্প করছিল। সো লিখবা, হোয়াই ডিড দ্য রুলিং ক্লাস ফিল থ্রেটেন্ড বাই খনাস নলেজ। এই যে খনার যে জ্ঞান বা প্রজ্ঞা রয়েছে, এই খনার জ্ঞান বা প্রজ্ঞার এই যে রুলিং ক্লাস মানে শাসক শ্রেণীর উপর কিভাবে হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল, সেটা লিখবা। 4-5 লাইন লিখবা। হয় বলছে না, একটা লাইন ডিরেক্টলি বলবা যে কেন, তারপরে একটু ডিসক্রাইব করবা 3-4 লাইনে, বুঝছো? হোয়াট কোয়ালিটিস ম্যাড খনাস উইজডম ইনডিউর ডিসপাইট দ্য পানিশমেন্ট শি রিসিভ। এই যে খনার যে গুণাবলীগুলো রয়েছে, এই গুণাবলীর কারণে সে কিন্তু শাস্তি পেয়েছিল। সে শাস্তি পাওয়া সত্ত্বেও তার এই খনার বচনগুলো এখন পর্যন্ত টিকে আছে, বুঝছো? বাট কেন? হ্যাঁ, কোন গুণাবলীর কারণে খনার বচনগুলো এগুলো টিকে আছে শাস্তি পাওয়া সত্ত্বেও, সেগুলো দিবা। হোয়াই আর খনাস ওয়ার্ড স্টিল রিলেভেন্ট ইন আওয়ার লাইফ টুডে। আমাদের এই জীবনে খনার যে বচনগুলো রয়েছে, এই খনার বচনগুলো এখনো প্রাসঙ্গিক কেন, বুঝছো? এখনো কিন্তু তার এই বচনগুলো আমাদের জীবনে প্রাসঙ্গিক, আমাদের ফার্মারদের কিন্তু এখনো হেল্প করে যাচ্ছে, বুঝছো? হোয়াট রিজনস ক্যান ইউ ফাইন্ড ফর খনাস বিং কনসিডার্ড অ্যাজ এ লিডার অফ, এখানে একটু তোমার হচ্ছে এক হবে, স্পেস হবে, প্লেজেন্ট। হোয়াট রিজন ক্যান ইউ ফাইন্ড ফর খনাস বিং কনসিডার্ড এ লিডার অফ প্লেজেন্ট। তাহলে কি, কোন কারণগুলোর কারণে খনা, কি বলতো, কোন কারণগুলোর কারণে খনাকে কৃষকদের নেতা হিসেবে বিবেচনা করা হয়? কোন কারণের কারণে, মানে তোমার হচ্ছে কোন কারণে খনাকে কৃষকদের নেতা হিসেবে বিবেচনা করা হয়, বুঝছো? কারণগুলো বলবা। কারণ কি বলতো, আমি যদি এমনি বলি, তার প্রকৃতি নির্ভর একটা জ্ঞান ছিল, সে আবহাওয়া প্রেডিক্ট করতে পারত, সে কৃষিকাজ সম্পর্কে তার গভীর জ্ঞান ছিল, যেগুলো সে পঙ্খোক্তির মাধ্যমে, খনার বচন নামে এগুলো পরিচিত ছিল। এই খনার বচনের মাধ্যমে সে হচ্ছে কৃষকদের অনেক গাইডলাইন দিয়ে যাইত। কারণ কি বলতো, কারণ কেন সে বচনের মাধ্যমে করতো? ওই যে তার জিহ্বা কেটে দিছিল, সে কিন্তু কথা বলতে পারতো না, বুঝছো? এই যারা কথা বলতে পারে না তাদের নামই কিন্তু খনা, বুঝছো? মানে খনার মানেই হচ্ছে যারা কথা বলতে পারে না, এই জন্য তার নাম হয়েছে খনা। আর খনার বচন, কারণ ছোট ছোট পঙ্খক্তির মাধ্যমে সে যেন মনে করাইতে পারে কৃষকদের, এই জন্য সে খনার বচনগুলো আবিষ্কার করছে, বুঝছো? ওকে, এখন আমরা নেলসন ম্যান্ডেলা পড়বো। আমরা একটা লেসন শেষ করলাম খনা, যেটা তোমরা হচ্ছে নতুন এসএসসি 26 যারা আসো, তোমাদের জন্য পুরোপুরি নতুন, তোমরা এটা পড়তে পারো। নেলসন ম্যান্ডেলা তোমরা অনেকে পড়ে ফেলছো, আমরা এখন একটু নেলসন ম্যান্ডেলা পড়বো। চলো নেলসন ম্যান্ডেলা পড়ি। দেখো, এই লেসনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বাট এটা প্রচুর আসে, সো আসতে পারে নাও আসতে পারে, তারপর আমরা পড়ে রাখি। এটা সবাই খুব পড়ে। ওকে, সো নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপার্থিড ফাইটার টু প্রেসিডেন্ট। অ্যাপার্থিড মানে কি বলতো? অ্যাপার্থিড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। অ্যাপার্থিড মানে হচ্ছে বর্ণ বৈষম্য। চলো আমরা লেসনটা পড়ি। 15 ডিসেম্বর 2013, জোহানেসবার্গ, রয়টার্স। রয়টার্স কি বলতো? রয়টার্স হচ্ছে একটা ফেমাস নিউজ পেপার, ইউকের একটা ফেমাস নিউজ পেপার। রয়টার্স হচ্ছে একটা ইউকের ফেমাস নিউজ পেপার, যে নিউজ পেপারের 15 ডিসেম্বর 2013 সালের জোহানেসবার্গের নিউজ এটা, বুঝছো? নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, এখানে একটা আফ্রিকা হবে, দুইটা হয়ে গেছে, সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। এগুলোর মানেগুলো একটু জানি চলো তো। গাইডেড মানে কি? গাইডেড মানে হচ্ছে পরিচালিত করা বা পরিচালনা করা বা পথ দেখানো। তারপর হচ্ছে শ্যাকলস মানে কি? শ্যাকলস মানে হচ্ছে শৃঙ্খল,
শ্যাকলস মানে হচ্ছে শৃঙ্খল। অফ অ্যাপার্থিড, অ্যাপার্থিড মানে বললাম বর্ণ বৈষম্য। টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি মানে কি? মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি মানে হচ্ছে বহুজাতিক গণতন্ত্র, বুঝছো? মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি মানে বহুজাতিক গণতন্ত্র। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, পিস মানে তোমরা সবাই জানো শান্তি, রিকনসিলিয়েশন মানে কি? এই ওয়ার্ডগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। রিকনসিলিয়েশন মানে হচ্ছে সমঝোতা, বুঝছো? রিকনসিলিয়েশন ওয়ার্ডটা ভালোভাবে মনে রাখবা, তারপর হচ্ছে মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি মনে রাখবা, তারপর কি অ্যাপার্থিড মনে রাখবা। এই তো এতটুকুই, এখানে এতটুকুই। তাহলে মানে কি হচ্ছে? নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য শ্যাকলস অফ অ্যাপার্থিড টু এ মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এই যে সাউথ আফ্রিকা রয়েছে, দক্ষিণ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন বহুজাতিক গণতন্ত্রের দিকে। অর্থাৎ নেলসন ম্যান্ডেলা এই যে বর্ণ বৈষম্য, বর্ণ বৈষম্যের যে শৃঙ্খল রয়েছে, এই বর্ণ বৈষম্যের শৃঙ্খল থেকে একটা বহুজাতিক গণতন্ত্রের দিকে দক্ষিণ আফ্রিকাকে পথ দেখিয়েছিলেন বা পরিচালনা করেছিলেন। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন হু ক্যাম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অ্যাজ অ্যান আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন, একজন শান্তি এবং সমঝোতার প্রতীক হিসেবে, হু ক্যাম টু এম্বডি দ্য স্ট্রাগল ফর জাস্টিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, যিনি পুরো বিশ্বজুড়ে ন্যায়ের জন্য সংগ্রামের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিলেন। বুঝতে পারলা? তাহলে নেলসন ম্যান্ডেলা কি করেছিল? সাউথ আফ্রিকাকে একটা বহুজাতিক গণতন্ত্রের দিকে পরিচালনা করেছিল, তোমার হচ্ছে বর্ণ বৈষম্য থেকে, বুঝছো? এবং তিনি শান্তি এবং সমঝোতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, নেক্সট। ইমপ্রিজন্ড ফর নিয়ারলি 3 decades, ডিকেডস মানে কি বলো তো? দশক। ফর হিজ ফাইট অ্যাগেনস্ট হোয়াইট মাইনরিটি রুল, হোয়াইট মাইনরিটি রুল মানে সাদা সংখ্যালঘু যে শাসক গোষ্ঠী রয়েছে, এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে, এগেনস্ট মানে কি? বিরুদ্ধে তার যে সংগ্রাম ছিল, ফাইট মানে কি? যুদ্ধ বা সংগ্রাম বা লড়াই। তাহলে কি সাদা যে সংখ্যালঘু শাসক গোষ্ঠী রয়েছে, এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তার যে সংগ্রাম ছিল, এই সংগ্রামের জন্য তিনি 3 দশকেরও বেশি সময় ধরে, মানে প্রায় 3 দশক সময় ধরে তিনি জেল খেটেছে। ইমপ্রিজন মানে জেল খাটা, বুঝছো? ইমপ্রিজন মানে কি? জেল খাটা। তাহলে কি বুঝলাম? নেলসন ম্যান্ডেলা সাদা যে সংখ্যালঘু মানুষ রয়েছে, সাদা যে সংখ্যালঘু শাসক গোষ্ঠী রয়েছে, এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তার একটা লড়াই ছিল। এই লড়াইয়ের জন্য তিনি 3 দশকেরও বেশি সময় ধরে জেল খেটেছে। ম্যান্ডেলা never lost his resolve to fight for his people's emancipation. রিজলভ মানে কি? রিজলভ মানে হচ্ছে সংকল্প বা প্রতিজ্ঞা, এটা মনে রাখবা, ইম্পর্টেন্ট ওয়ার্ড। রিজলভ মানে হচ্ছে সংকল্প বা প্রতিজ্ঞা, বুঝছো? এটা মনে রাখবা, এটা কিন্তু আসবে। তারপর ইমানসিপেশন, ইমানসিপেশন মনে রাখবে, ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি। ওকে, তাহলে কি ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ, ম্যান্ডেলা কখনোই তার প্রতিজ্ঞা বা সংকল্প হারায়নি, টু ফাইট ফর হিজ পিপলস ইমানসিপেশন, তার যে জনগণ রয়েছে, এই জনগণের মুক্তির জন্য তিনি তার কখনো সংকল্প হারাননি। হি ওয়াজ ডিটারমাইন্ড টু ব্রিং ডাউন অ্যাপার্থিড ওয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার। তাহলে আমরা একটু ভাগ ভাগ করে পড়ি। সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ, সিভিল ওয়ার মানে হচ্ছে গৃহযুদ্ধ। এই গৃহযুদ্ধকে পেরিয়ে বর্ণ বৈষম্য যেটা রয়েছে, এই বর্ণ বৈষম্যকে ডাউন করার জন্য বা বর্ণ বৈষম্যকে শেষ করার জন্য ম্যান্ডেলা সবসময় ডিটারমাইন্ড ছিল, ম্যান্ডেলা সবসময় সংকল্পবদ্ধ ছিল। তাহলে কি গৃহযুদ্ধকে এড়িয়ে বর্ণ বৈষম্য শেষ করার জন্য ম্যান্ডেলা সবসময় সংকল্পবদ্ধ ছিল। হ্যাঁ, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা, প্রেস্টিজ মানে কি? সম্মান। ক্যারিশমা মানে কি? ক্যারিশমা মানে হচ্ছে তোমার হচ্ছে বুদ্ধি টাইপের বোঝায় আর কি, বুঝছো? মানে তোমার হচ্ছে এটার মেইন মিনিং কি বলো তো? ধর আমি একটু দেখি, বুদ্ধি বোঝায়, বুঝছো?
ক্যারিশমা মানে হচ্ছে তার ব্যক্তিত্বের আকর্ষণ, যদি বাংলা বলি তাহলে কি, হিজ প্রেস্টিজ অ্যান্ড ক্যারিশমা হেল্প হিম উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড। তার যে সম্মান এবং তার যে ব্যক্তিত্বের আকর্ষণ ছিল, এটি তার পুরো পুরো বিশ্বে তার জয়কে পুরো বিশ্বে তার জয়ী হওয়ার জন্য তাকে সমর্থন জুগিয়েছিল। তাহলে কি বুঝলা বলো? ম্যান্ডেলা 3 দশকেরও বেশি সময় ধরে জেল খেটেছিল। কেন খেটেছিল? সে সাদা সংখ্যালঘু যে শাসক গোষ্ঠী রয়েছে, এই শাসক গোষ্ঠীর বিরুদ্ধে একটা লড়াই করেছিল। এই লড়াইয়ের জন্য তিনি জেল খেটেছিল প্রায় 3 দশক, এবং সে তার জনগণের মুক্তির জন্য সবসময় সংকল্পবদ্ধ ছিল। তারপর কি হলো? গৃহযুদ্ধকে এড়িয়ে বর্ণ বৈষম্যকে শেষ করার জন্য তিনি সবসময় সংকল্পবদ্ধ ছিল, এবং তার যে সম্মান রয়েছে এবং তার যে ব্যক্তিত্বের মর্যাদা রয়েছে, এই মর্যাদার জন্য তিনি পুরো বিশ্বে তাকে মানে এই জয় পাওয়ার জন্য তাকে সমর্থন জুগিয়েছিল, তার এই ব্যক্তিত্বের আকর্ষণ। বুঝছো? এই যে এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা। বুঝছো? ওকে, আই হ্যাড ফেসড ডিসক্রিমিনেশন মোস্ট ইন্টেন্সলি অ্যান্ড ইট অল ইটস ম্যানিফেস্টেশন। ম্যানিফেস্টেশন মানে ধরন বোঝায়, ম্যানিফেস্টেশন মানে ধরন বা প্রকাশ বোঝায়। বুঝছো? আর ডিসক্রিমিনেশন মানে তো বললামই বৈষম্য, আর ইন্টেন্সলি মানে হচ্ছে তীব্রভাবে। বুঝছো? তাহলে আই হ্যাড রেসড ডিসক্রিমিনেশন, তাহলে আমি তীব্রভাবে ঘৃণা করি এই বর্ণ বৈষম্য। বুঝছো? আমি তীব্রভাবে ঘৃণা করি বর্ণ বৈষম্য অ্যান্ড ইট অল ইটস ম্যানিফেস্টেশন, এবং এটা যেভাবেই প্রকাশ করা হোক না কেন আমি সেভাবেই এই বর্ণ বৈষম্যকে ঘৃণা করি। আই হ্যাভ ফট ইট অল ডিউরিং মাই লাইফ, আমি আমার সারা জীবন ধরে এটার জন্য লড়েছি। আই উইল ফাইট ইট নাও, আমি এখনও লড়বো, অ্যান্ড উইল ডু সো আনটিল দ্য এন্ড অফ মাই ডেস, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি এটার জন্য লড়ে যাব। ম্যান্ডেলা said in his acceptance speech on becoming South Africa's first black president in 1994, অর্থাৎ 1994 সালে তিনি যখন দক্ষিণ আফ্রিকার প্রথম কালো রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট নির্বাচন হন, তখন তার এই যে অভ্যর্থনা বক্তব্যে তিনি এটি বলেছিলেন। কি বলেছিলেন? আমি হচ্ছে আমার সারা জীবন এটার জন্য লড়েছি, এবং আমি সবসময় এটার জন্য লড়বো, এবং আমার জীবনের শেষ দিন পর্যন্ত। বুঝছো? দ্য টাইম ফর দ্য হিলিং অফ দ্য ওন্ডস হ্যাজ কাম। হিলিং অফ ওন্ডস মানে কি বলতো? হিলিং অফ ওন্ডস মানে, হিলিং অফ ওন্ডস মানে ক্ষত নিরাময়, ক্ষত নিরাময়। বুঝছো? এটা মনে রাখবা। হিলিং অফ দ্য ওন্ডস মানে হচ্ছে ক্ষত নিরাময়। তাহলে ক্ষত নিরাময়ের সময় এসে গেছে। দ্য টাইম মানে সময় চলে আসছে, হ্যাজ কাম চলে আসছে। বুঝছো? ক্ষত নিরাময়ের সময় চলে আসছে। দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চ্যাজম, চ্যাজম মানে ফাঁক বোঝায়, বা চ্যাজম মানে ফাঁক বোঝায়, যে ব্রিজের ফাঁক বোঝায় না, মানে মানে ক্ষতিরতি বোঝায় আর কি। বুঝছো? দ্য মোমেন্ট টু ব্রিজ দ্য চ্যাজম দ্যাট ডিভাইডেড আস হ্যাজ কাম, আমাদের যে বিভাজন করেছিল, আমাদের যে বিভাজন করেছিল, এই বিভাজনকে পেরোবার সময় চলে আসছে। উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভড আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন। পলিটিক্যাল ইমানসিপেশন মানে রাজনৈতিক মুক্তি। আমরা অবশেষে আমাদের রাজনৈতিক মুক্তি পেয়ে গেছি। বুঝলা? না বুঝলে কমেন্ট একটু জানিও। একবারে গল্প বললে হয়তো বোঝা যেত, বাট ধরে ধরে পড়াচ্ছে যেহেতু। ইন 1993 ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ। ম্যান্ডেলা কিসে নোবেল পেয়েছিল? পিস প্রাইজ, শান্তিতে নোবেল পেয়েছিল। তাহলে 1993 সালে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। অ্যান্ড অর্ন হি শেয়ার্ড উইথ এফ.ডব্লিউ.ডি. কার্ক, এবং তিনি এই যে নোবেল প্রাইজটা এফ.ডব্লিউ.ডি. কার্লের সাথে শেয়ার করেছিল। দ্য হোয়াইট সাউথ আফ্রিকান লিডার হু হ্যাড ফ্রিড হিম ফ্রম প্রিজন 3 years আর্লিয়ার। এই যে এফ.ডব্লিউ. কার্ক কে ছিল বলতো? এফ.ডব্লিউ. কার্ক ছিল হচ্ছে একজন সাউথ আফ্রিকান লিডার, যিনি এই যে তোমার নেলসন ম্যান্ডেলাকে, তিনি যখন জেল থেকে বের হওয়ার কথা ছিল তারও 3 বছর আগে নেলসন ম্যান্ডেলাকে জেল থেকে বের করেছিল। অ্যান্ড নেগোশিয়েট দ্য এন্ড অফ অ্যাপার্থিড, এবং বর্ণ বৈষম্য নিয়ে আলোচনার সময় তিনি নেতৃত্ব দিয়েছিল। কে নেতৃত্ব দিয়েছিল? এফ.ডব্লিউ.ডি. কার্ক। বুঝছো? Mandela went on to play a prominent role on the world stage as an advocate of human dignity in the face of challenges ranging from political repression to AIDS. বিশাল বড় লাইন, তাই না?
আচ্ছা আমরা একটু আমার একটু ওয়ার্ডগুলো মানে দেখে নেই। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল। প্রমিনেন্ট মানে গুরুত্বপূর্ণ। অন দ্য ওয়ার্ল্ড স্টেজ মানে বিশ্ব মঞ্চে। অ্যাডভোকেট অফ হিউম্যান ডিগনিটি মানে তো জানো মানব মর্যাদা। দ্য ফেস অফ চ্যালেঞ্জেস মানে জানো। রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন। পলিটিক্যাল রিপ্রেশন মানে হচ্ছে রাজনৈতিক দমন। যেগুলো লাগবে ওগুলো বলতেছি আমি, বুঝছো? রাজনৈতিক দমন। তাহলে কি নেলসন ম্যান্ডেলা পুরো বিশ্ব মঞ্চে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই যে রাজনৈতিক দমন থেকে এইডস পর্যন্ত যতগুলো চ্যালেঞ্জ রয়েছে, যতগুলো সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো থেকে তোমার হচ্ছে এই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য যে মানব মর্যাদার পক্ষে সবসময় তিনি কথা বলেছেন, বুঝছো? এই যে তোমার যে রাজনৈতিক দমন রয়েছে, রাজনৈতিক দমন থেকে এইডস পর্যন্ত যত ধরনের চ্যালেঞ্জ ছিল, এই সবগুলো চ্যালেঞ্জ থেকে বের হওয়ার জন্য মানব মর্যাদার পক্ষে সবসময় তিনি কথা বলে গেছেন, বুঝছো? নেক্সট, হি ফর্মালি লিভড পাবলিক লাইফ ইন জুন 2004 বিফোর হিজ 86th বার্থডে। 2004 সালে তার 86তম জন্মদিনের আগে সে তার গণজীবন থেকে আনুষ্ঠানিকভাবে লিভ নাই, বুঝছো? টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, এবং তার কান্ট্রিম্যান অর্থাৎ দেশবাসীকে অনেক, তার প্রিয় দেশবাসীকে বলে, বা ভক্ত দেশবাসী বা প্রিয় দেশবাসী বোঝায় অ্যাডোরিং কান্ট্রিম্যান মানে, বুঝছো? তার দেশবাসীকে বলে, তার প্রিয় দেশবাসীকে বলে, ডোন্ট কল মি, আমাকে ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদের ডাকবো। বাট হি রিমাইন্ড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, বুঝছো? রিভার্ড পাবলিক ফিগার্স। রিভার্ড মানে কি জানো? শ্রদ্ধেয় বোঝায়, বুঝছো? শ্রদ্ধেয় বোঝায়। কিন্তু তিনি হচ্ছে বিশ্বের একজন অন্যতম শ্রদ্ধেয় সম্মানীয় ব্যক্তি হিসেবে আমাদের মধ্যে থেকে যায়। কম্বাইনিং সেলিব্রিটি স্পেকলস উইথ অ্যান আনওয়েভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান রাইটস। তাহলে কি এই যে তার যে সেলিব্রিটি স্পেকল রয়েছে, তার যে ব্যক্তিত্বের যে জৌলস রয়েছে, এই জৌলসের সাথে স্বাধীনতা, সম্মান এবং মানব মর্যাদার যে অটল বার্তা, এই অটল বার্তা প্রকাশ পায়, বুঝছো? নেক্সট দেখো, হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, আওয়ার্স ইন সাউথ আফ্রিকা অ্যান্ড ইয়ার্স হোয়াট এভার ইউ আর। এপিসেন্টার মানে হচ্ছে কেন্দ্রবিন্দু। এপিসেন্টার মানে হচ্ছে কেন্দ্রবিন্দু। তাহলে তিনি আমাদের সময়ে কেন্দ্রবিন্দুতে আছে। আওয়ার্স ইন সাউথ আফ্রিকা, আমাদের মানে সাউথ আফ্রিকার। অ্যান্ড ইয়ার্স হোয়াট এভার ইউ আর, এবং তুমি যেখানেই থাকো সেখানেও তিনি আমাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। নাদিন গর্দিমার কে ছিল? দ্য সাউথ আফ্রিকান রাইটার, একজন দক্ষিণ আফ্রিকার লেখিকা ছিলেন অ্যান্ড নোবেল laureate ফর লিটারেচার, এবং সাহিত্যে নোবেল বিজয়ী ছিলেন। ওয়ান্স রিমার্ক, একবার তিনি বলেছিলেন, কি বলেছিলেন? হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম। The years Mandela spent behind bars made him the world's most celebrated political prisoner and a leader of mythic stature for millions of black South Africans and other oppressed people far beyond his country's borders. অনেক বড় লাইন, চলো আমরা আগে মানেগুলো বোঝা নেই। দেখো, বার্স মানে কি? কারাগার বুঝিয়েছে। তারপর হচ্ছে পলিটিক্যাল প্রিজনার মানে হচ্ছে রাজনৈতিক বন্দী বোঝাচ্ছে। আমি তো লিখতেছি না, হ্যাঁ বলতেছি, তাড়াতাড়ি করতে হবে, যেহেতু তোমাদের মানে এটা যেহেতু ফাইনাল রিভিশন ব্যাচ, তাড়াতাড়ি শেষ করতে হবে। কীভাবে তোমরা তাড়াতাড়ি শেষ করবে ইংরেজি, যেহেতু এতদিন পড়ো নাই। এ লিডার অফ মিথিক স্ট্যাটিউর মানে হচ্ছে তোমার পৌরাণিক মর্যাদা বোঝায়, বুঝছো? মিথিক স্ট্যাটিউর মানে পৌরাণিক মর্যাদা বোঝায়। ফর মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান অ্যান্ড আদার অপ্রেসড পিপল বলতে হচ্ছে দমনপ্রাপ্ত মানুষ। ওকে,
কান্ট্রিজ বর্ডার মানে সীমানার বাইরে, বিয়ন্ড হিজ কান্ট্রিজ বর্ডার্স। ওকে, তাহলে আমরা একটু ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করি। দ্য ইয়ার্স মেন্ডেলা স্পেন্ড বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ডস মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রিজনার। অর্থাৎ যে বছরগুলো মেন্ডেলা কারাগারে কাটিয়েছিল সে বছরগুলোর জন্য তাকে বিশ্বের সবচেয়ে তোমার বিখ্যাত রাজনৈতিক বন্দী এবং লাখ লাখ দক্ষিণ আফ্রিকার যে মানুষ রয়েছে, এই দক্ষিণ আফ্রিকার মানুষ এবং দেশের সীমানার বাইরেও যে দমনপ্রাপ্ত মানুষগুলো রয়েছে, এই দমনপ্রাপ্ত মানুষের পৌরাণিক মর্যাদার পৌরাণিক মর্যাদা হিসেবে মর্যাদা পেয়েছে, বুঝছো? পৌরাণিক মর্যাদা দিয়েছে। তো আবার বলি, এই যে বছরগুলো রয়েছে, এই বছরগুলো মানে যে বছরগুলো তিনি কারাগারে কাটিয়েছিলেন, এই বছরগুলো মেন্ডেলাকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত রাজনৈতিক বন্দী হিসেবে মর্যাদা দিয়েছে। এবং এই যে লাখ লাখ যে দক্ষিণ আফ্রিকান মানুষ রয়েছে এবং দেশের সীমানার বাইরেও যে দমনপ্রাপ্ত মানুষ রয়েছে, এই দমনপ্রাপ্ত মানুষের পৌরাণিক মর্যাদা দিয়েছে তাকে, বুঝছো? এই দমনপ্রাপ্ত মানুষেরও পৌরাণিক মর্যাদা মেন্ডেলাকে দিয়েছে। নেক্সট, চার্জড উইথ ক্যাপিটাল অফেন্স ইন দ্য 1963 রেভোনিয়া ট্রায়াল। 1963 সালে রেভোনিয়া ট্রায়ালের সময় তোমার হচ্ছে যে ক্যাপিটাল অফেন্স, যে মানে কি বলে, সবচেয়ে বড় মৃত্যুদণ্ডযোগ্য, ক্যাপিটাল অফেন্স মানে মৃত্যুদণ্ডযোগ্য, বুঝছো? 1963 সালে রেভোনিয়া ট্রায়ালে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধের অভিযোগের সময় হিজ স্টেটমেন্ট ফ্রম দ্য ডক ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি। এই যে আদালতে তার যে বক্তব্য ছিল সেটি তার পলিটিক্যাল টেস্টিমনি, রাজনৈতিক সাক্ষী। তাহলে 1963 সালে রেভোনিয়া ট্রায়ালের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত অর্থাৎ মৃত্যুদণ্ডযোগ্য যে তার যে অপরাধ ছিল, এই অপরাধে অভিযুক্ত হওয়ার সময় আদালতে তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যই হচ্ছে তার রাজনৈতিক সাক্ষী। কি বক্তব্য ছিল? ডিউরিং মাই লাইফ টাইম আই হ্যাভ ডেডিকেটেড মাই সেলফ টু হিজ স্ট্রাগল অফ দ্য আফ্রিকান পিপল। আমি আমার জীবন দশায় এই যে আফ্রিকান যে মানুষগুলো রয়েছে, এই আফ্রিকান মানুষদের যে স্ট্রাগলটা রয়েছে, এই স্ট্রাগলের বিরুদ্ধে আমি আমার জীবন উৎসর্গ করেছি। আই হ্যাভ ফট এগেনস্ট হোয়াইট ডমিনেশন। আমি সাদা যে হচ্ছে তোমার শাসন ছিল এটার বিরুদ্ধে যুদ্ধ করেছি। অ্যান্ড আই হ্যাভ ফট এগেনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং কালো যে শাসন ছিল এটার বিরুদ্ধে আমি লড়েছি, বুঝছো? I have cherished the ideal of a democratic and free society in which all persons live together in harmony and with equal opportunities. I have cherished the ideal of a democratic and free society. গণতান্ত্রিক, আমি একটি গণতান্ত্রিক এবং স্বাধীন সমাজের আদর্শকে উচ্চ মূল্যে দেখেছি। In which all persons live together in harmony and with equal opportunities, যেখানে সব মানুষ একসাথে বসবাস করবে মর্যাদার সাথে, অ্যান্ড উইথ ইকুয়াল, হারমোনি মানে হচ্ছে ঐক্য, বুঝছো? ঐক্যের সাথে উইথ ইকুয়াল অপরচুনিটিস, এবং যেখানে সবাই সমান সুযোগ সুবিধা পাবে। হি টোল্ড দ্য কোর্ট, এটি তিনি আদালতে বলেছিলেন। ইট ইজ অ্যান আইডিয়াল ওয়ান হোপ টু লাইভ ফর অ্যান্ড টু অ্যাচিভ। এটি এমন একটি আদর্শ যেটির জন্য আমি বাঁচতে চাই এবং আমি অর্জন করতে চাই। বাট ইফ নিডস বি, কিন্তু যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর হুইচ আই অ্যাম প্রিপেয়ার্ড টু ডাই। এটি এমন একটি আদর্শ যার জন্য আমি মরতেও প্রস্তুত। ফ্রেন্ডস অ্যাডোর্ড ম্যান্ডেলা, বন্ধুরা ম্যান্ডেলাকে খুবই ভালোবাসতো। অ্যান্ড ফন্ডলি কল্ড হিম মাদিবা, এবং তাকে স্নেহ ভরে মাদিবা বলে রাখতো। দ্য ক্ল্যান নেম বাই হুইচ হি ওয়াজ নোন, এবং তিনি যে গোষ্ঠীর ছিল সে গোষ্ঠীর নামে পরিচিত ছিল, বুঝছো? পিপল লাউডেড হিজ হিউম্যানিটি, কাইন্ডনেস অ্যান্ড ডিগনিটি। লাউডেড মানে হচ্ছে প্রশংসা করা। তাহলে মানুষ এই হচ্ছে তোমার মেন্ডেলার যে হিউম্যানিটি ছিল এবং দয়া ছিল এবং যে মর্যাদা ছিল, এই মর্যাদার প্রশংসা করত, বুঝছো? নেক্সট,
When he was released on 11 February 1990, walking away from the Victor Verster prison hand in hand with his wife Winnie. যখন 1990 সালে 11 ফেব্রুয়ারি যখন সে কারাগার থেকে মুক্তি পেল, তখন সে তার স্ত্রী উইনি, তার স্ত্রীর নাম কি? উইনি, তার স্ত্রীর নাম হচ্ছে উইনি, এবং কোন জেলে ছিল তিনি? ভিক্টর ভেস্টার প্রিজন। ভিক্টর ভেস্টার প্রিজন জেল থেকে তিনি তার ওয়াইফের হাত ধরে হাঁটতেছিল। দ্য ইভেন্ট ওয়াজ লাইভ বাই মিলিয়ন্স অফ টেলিভিশন। এখানে হচ্ছে একটা স্পেস হবে, মিলিয়ন্স অফ টেলিভিশন ভিউয়ার্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এবং এই যে ঘটনাটা, এই ঘটনা পুরো বিশ্ব জুড়ে কোটি কোটি দর্শকেরা একসাথে দেখেছিল। বাট হোয়েন দ্য রেজিম রিয়েলাইজড ইট ওয়াজ টাইম টু নেগোশিয়েট, নেগোশিয়েট মানে কি? আলোচনা করা। কিন্তু যখন তোমার হচ্ছে এই যে রেজিম মানে শাসক গোষ্ঠী বুঝতে পারলো যে আলোচনার সময় এসে গেছে, ইট ওয়াজ ম্যান্ডেলা টু হুম ইট টার্ন, এবং তারা ম্যান্ডেলাকে বুঝিয়েছিলেন, ম্যান্ডেলার সাথে আলোচনা করবে এটা তারা বুঝিয়েছিলেন। ইন হিজ লেটার ইয়ার্স ইন প্রিজন হি মিট প্রেসিডেন্ট পিডব্লিউ ভোতা অ্যান্ড হিজ সাকসেসর ডি কার্ক। ইন হিজ লেটার ইয়ার্স ইন প্রিজন, তার যে তিনি যে জেলে ছিল, এই জেলের শেষ বছরগুলোতে হি মিট প্রেসিডেন্ট পিডব্লিউ ভোতা, সে পিডব্লিউ ভোতা প্রেসিডেন্টের সাথে আলোচনা করেছিল, মানে সাক্ষাৎ করেছিল, অ্যান্ড হিজ সাকসেসর ডি কার্ক, এবং তার উত্তরসূরি ডি কার্লের সাথে। He was behind bars when an upspring broke out in the Hughes Township of Soweto in 1976. In his later years, কারাগারের সেই বছরের মধ্যে তিনি প্রেসিডেন্ট সাক্ষাৎ করেছিলেন যখন 1996 বিশাল শহরতলি সোয়েটোতে এক বিদ্রোহ শুরু হয়। হি ওয়াজ বিহাইন্ড বার্স, যখন তিনি কারাগারে ছিলেন। when an uprising broke out in the Hughes Township of Soweto in 1976 সালে, যখন কারাগারে ছিলেন, যখন 1976 সালে বিশাল শহরতলি সোয়েটোতে এক বিদ্রোহ শুরু হয়, বিদ্রোহ শুরু হয় and when others erupted মানে হচ্ছে উত্থিত হওয়া, ছড়িয়ে পড়া, and when others erupted in violence in the 1980s, এবং 1980-র দশকে অন্যত্র সহিংসতা ছড়িয়ে পড়ে। 1980-র দশকে এই যে সহিংসতাগুলো ছড়িয়ে পড়ে। 1980-র দশকে অন্যান্য জায়গায় এই সহিংসতাগুলো ছড়িয়ে পড়ে। As I finally walked through those gates, যখন আমি অবশেষে এই গেটগুলো দিয়ে বের হলাম, I felt even at the age of 71, এই 71 বছর বয়সে অনুভব করলাম আমার জীবন নতুনভাবে শুরু হচ্ছে। মাই লাইফ ওয়াজ বিগিনিং নিউ, নতুনভাবে শুরু হচ্ছে। 10,000 দিনের কারাবাস অবশ্যই শেষ হয়েছে, or at least 10,000 লিখেছিলাম। দেখো, in his later years in prison he met President P.W. Botha and his successor D. Kirk. In his later years in prison, তার কারাগারের শেষ বছরের মধ্যে তিনি প্রেসিডেন্ট P.W. Botha and his successor এবং তার উত্তরসূরি ডি কার্লের সাথে সাক্ষাৎ করেছিলেন। He was behind bars when an uprising broke out in the Hughes Township of Soweto in 1976. অর্থাৎ তিনি যখন জেলে ছিলেন তখন 1976 সালে বিশাল শহরতলির সোয়েটোতে একটা বিদ্রোহ শুরু হয়, একটা বিদ্রোহ দেখা দেয়। অ্যান্ড হোয়েন আদার্স erupted in violence in the 1980s, এবং
1980-র দশকে এই 1980-র দশকে এই যে ভায়োলেন্সটা রয়েছে, এই সহিংসতা রয়েছে, এই সহিংসতা অন্যত্র বা অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে। ইরাপ্টেড মানে ছড়িয়ে পড়া, ছড়িয়ে পড়েছিল। অ্যাজ আই ফাইনালি ওয়ার্ক থ্রো দোজ গেটস, এবং যখন আমি অবশেষে গেট দিয়ে হাঁটতেছিলাম, আই ফিল্ড ইভেন অ্যাট দ্য এজ অফ 71 দ্যাট মাই লাইফ ওয়াজ বিগিনিং এ নিউ, এবং 71 বছর বয়সেও আমার মনে হচ্ছিল যে আমার জীবন কেবল শুরু হচ্ছে। মাই 10,000 ডেজ অফ ইমপ্রিজনমেন্ট মানে কি বলো, জেল, ওয়ার অ্যাট লিস্ট ওভার, এবং আমার 10,000 দিনের কারা, মানে 10,000 দিনের কারাগার না কি বলবো, এখানে কারা জীবন আর কি, 10,000 দিনের কারা জীবন শেষ হয়েছে। ম্যান্ডেলা রোড অফ দ্যাট ডে। ম্যান্ডেলা এটি লিখেছিলেন এই গল্পে। তাহলে ম্যান্ডেলা তার এই স্পিচে, এই গল্পে কি লিখেছিলেন? তার যে কারা জীবন রয়েছে, এই কারা জীবনের ঘটনাগুলো লিখেছিলেন। বুঝছো? ম্যান্ডেলা যখন তার কারা জীবনে ছিল, সেই কারা জীবনে থাকা অবস্থায় সে এই গল্পটা লিখেছিল। সেই তো আই থিঙ্ক শেষ। এখন এমসিকিউগুলো কারা করবা? এমসিকিউগুলো তোমরা করবা, তোমরা প্র্যাকটিস করবা, তাই না? এমসিকিউগুলো তোমরা প্র্যাকটিস করবা। এখানে যে কটা এমসিকিউ দেওয়া আছে এই কটা করবা, এর বাইরে আসবে না। পরীক্ষা শেষে আমি দেখাই দিব যে এই যে কোশ্চিন, এই যে আমার স্লাইড। বুঝছো? এখানে যতগুলো এমসিকিউ দেওয়া আছে সবগুলো কমপ্লিট করবা, আর কিচ্ছু লাগবে না। প্রায় 25 থেকে 30টা এমসিকিউ দেওয়া আছে স্লাইডে, এর বাইরে কিচ্ছু আসবে না, জাস্ট পড়বা। আমি অ্যান্সার সহ দিয়ে দিছি, কোনোটা না বুঝলে আমাকে জানাবা কমেন্টে, আমি বলবো। বুঝছো? তোমাদের ধরে ধরে পড়ানোর টাইম নাই, বুঝছো? তোমরা এখন একা একা করবা, প্র্যাকটিস করার দায়িত্ব তোমার। আমি যদি প্র্যাকটিসও করে দিই তাহলে হবে বলো? আমি জাস্ট পড়াই দিছি, এই যে পড়াই দিছি লেসনটা, এর বাইরে কোনো কোশ্চেন নাই, এখানে কোনো কোশ্চেন নেই, কোনো কোশ্চেন তোমাদের এক্সামে আসবেও না। সো এমসিকিউ অনেকগুলো করাই দিছি, 25টা আছে, 25টা পড়লে এর বাইরে আসবে না, শিওর। ওকে, তারপর এখানে এমসিকিউ শেষে তোমার যে হচ্ছে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনের বাইরেও কোনো কোশ্চেন আসবে না। বুঝছো? দেখো, এক্সপ্লেন করতে বলছে, সো 4-5 লাইন তো লিখতেই হবে, তাই না? দেখো, হোয়াই বলছে, কারণ 3-4 লাইন তো লিখতেই হবে। হু বলছেন, হোয়াট বলছে, সো 3 লাইন তো লিখতেই হবে। সো এখানে যা যা আছে এই কোশ্চেনগুলো তোমরা পড়ে নেবা স্লাইড দেখে, এগুলো তোমাদের দায়িত্ব। বুঝছো? সব করে দিলে তো হবে না, দেখায় পড়ে দিয়ে লাভ আছে বলো? সো থ্যাংক ইউ এভরিওয়ান সবাইকে। নেলসন ম্যান্ডেলা যেহেতু তোমরা অনেক পড়ছো, তাই আবার পড়ানোর দরকার নাই, এমসিকিউগুলো ধরে ধরে পড়ানোর দরকার নাই, তোমরা সবই পারবে এগুলো। এমসিকিউ যা দেওয়া আছে সব লেসনের ভিতরে সব। তারপর যদি কোনোটার মানে না বুঝছো জাস্ট কমেন্ট করো, আমি সাথে সাথে অ্যান্সার দিব। কমেন্টে আমি অলওয়েজ অ্যাক্টিভ আছে। ওকে, সো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ক্লাসে 4 নম্বর লেকচারে। 4 নম্বর লেকচার কালকে আপলোড হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ সবাইকে।